তুমি যদি পরিবেশ রসায়ন থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। কেন এই কথা বলতেছি? কারণ আমরা এই ক্লাসে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করব যে কোন কোন জায়গা থেকে এই অধ্যায়ের প্রশ্নগুলো আসে এবং সেই রিলেটেড দেখো বিগত বছরের যে বোর্ডে আসা চট্টগ্রাম বোর্ড 2019 সাল বলো অথবা সিলেট বোর্ড 23 বলো, মানে আমরা রিসেন্টলি সব বছরের প্রশ্নগুলো এভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ যখন আমরা বয়েলস-এলসের আমরা ইকুয়েশনটা সলভ করব, এইখান থেকে দেখবো আবার যে বিগত বছরের বোর্ডে দেখো 2025 সালের বোর্ডের প্রশ্ন যে কীরকম বয়েল এবং চার্লস থেকে বোর্ডে প্রশ্ন এসেছিল। সেম একইভাবে অন্যান্যগুলো ঢাকা বোর্ড বলো বা অন্যান্য বোর্ডগুলো বলো, আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টপিক রিলেটেড বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করব সাথে সাথে, সেটা গ্যাসের গতিতত্ত্ব হোক অথবা অন্য কিছু হোক অথবা এরকম গ্রাফ রিলেটেড কোনো কিছু দিক, কোনো সমস্যা নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করলেই হবে, কারণ বোর্ড পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষায় পরিবেশ রসায়ন থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসে। তো 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাইলে খাতা কলম নিয়ে বসে যাও এবং আজকের ক্লাসটা করে ফেলো। ইনশাল্লাহ এর পরবর্তীতে এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন তুমি সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবা। কেমন? সাপোজ চলো প্রথমে আমরা শুরু করি। প্রথমে দেখো কোন টপিকগুলো থেকে আসলে এই চ্যাপ্টারের প্রশ্ন আসে। ঠিক এই যে টপিকগুলো দেখতেছো এই টপিকগুলো থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসে। সো এখানে যে কোনো টপিক থেকে 2টা সৃজনশীল মানে গ এবং ঘ, তার মানে গতে ম্যাথ থাকে, ঘতেও ম্যাথ থাকে বা একটু ব্যাখ্যা কিছু কিছু জায়গায় দেয়। তার মানে একটা সৃজনশীলের গ ঘ আর একটা সৃজনশীলের গ ঘ, মানে 4টা কোশ্চেন আসবে এই টপিকগুলো থেকে। তো আমি যদি বলি যে ভাই এখানের যে টপিকগুলো প্রত্যেকটা কি পড়িয়ে দিবেন, উত্তর হচ্ছে হ্যাঁ, আমি প্রত্যেকটা দেখিয়ে দিব এবং এটার সাথে সাথে এই রিলেটেড বিগত বছরে কেমন বোর্ড প্রশ্ন এসেছিল সেটাও দেখিয়ে দিব। চলো নাম্বার 1 শুরু করি। এইটার মাধ্যমে V1/T1 = V2/T2। যারা একটু হলেও জানো যে ভাইয়া এই চ্যাপ্টারের শুরুতে অনেক কিছু দেয়া আছে, আমি এত কিছু পড়বো না, যা কিছু পরীক্ষা আসে তাহা কিছুই পড়বো ইনশাআল্লাহ। প্রথমে দেখবা চার্লসের সূত্র দিয়ে আসলে অধ্যায়টা শুরু হয়। চার্লসের সূত্রটা এরকম ছিল যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে এখানের মধ্যে প্রথমত মনে রাখবে এগুলো এমসিকিউ এর জন্য, এখানের মধ্যে কি কি স্থির থাকে, চাপ স্থির থাকে এবং ভরটা স্থির থাকে বা নির্দিষ্ট থাকে। সম্পর্কটা হয় অন্য দুইজনের মাঝখানে। অর্থাৎ আমি যদি এখানে খেয়াল করি ভালো করে দেখো ভাইয়া, সেটা হচ্ছে এই যে দেখো গ্যাসের আয়তনকে যদি আমি ভি দিয়ে প্রকাশ করি, পরম তাপমাত্রা এই যে তাপমাত্রা টি এর সমানুপাতিক। সো এটা একটা চার্লসের সূত্র। এটা যদি আমি একটু ধরো ভেঙে ফেলে এখানে কে ইন্টু টি দিতে পারি, তার পরবর্তীতে এখান থেকে V/T = কে, এই ফরমেশনে আসে। এইগুলোতে যাচ্ছি আমি, শুধু দেখাইতে চাচ্ছি এখান থেকে তোমার বোর্ডে প্রশ্ন কিভাবে আসবে। এখান থেকে তোমার আসবে এরকম V1/T1 = V2 V2 ডিভাইডেড বাই V2 ডিভাইডেড বাই T2, এভাবে, রাইট? তারপরে সমান এরকম হতে পারে V3/T3। বুঝাইতে পারছি? হোপফুলি তুমি বুঝতে পারছো। সো দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো। সো এই যে দেখো V1/T1 অথবা V2/T2 অথবা V3/T3, এই জিনিসগুলো একটু মনে রাখবা কিভাবে এখান থেকে বোর্ডে প্রশ্ন। চলো এবার চার্লস থেকে আসা বিগত বছরের একটা বোর্ড প্রশ্ন সলভ করি। এটা কত সালে এসেছিল? চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। প্রশ্নটা কি এরকম একটা অদ্ভুত টাইপের সিলিন্ডারের ছবি দিয়েছে, দিয়ে বলছে এটা সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা 116 অ্যাটমসফিয়ার, রাইট? একটা প্রেশার দিয়ে দিছে। এখন বলছে যে শূন্য অবস্থায় এটার ওয়েট দিয়ে এখানের মধ্যে একটা আয়তন দিছে। আয়তনটা কত? 120 লিটার। মানে যখন এটা সহ্য করার সর্বোচ্চ ক্ষমতা 116 অ্যাটমসফিয়ার, তখন এটার আয়তন কিন্তু 120 লিটার। আসলে কি বলেছি? এটার আয়তন কত? 120 লিটার। তার মানে প্রাথমিক অবস্থায় এটার আয়তন আমরা কি লিখতে পারি? V1 = আমরা 120 লিটার দিয়ে দিতে পারি। এখন এটা কত তাপমাত্রায় আছে দেখো, এই যে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে 25 ডিগ্রি মানে কি? 298 কেলভিন না বলো তো বাবা? মানে 273 এর সাথে যোগ করলেই তো 298 কেলভিন পাচ্ছি। অর্থাৎ এটা কিসের মান? এটা আমার T1 এর মান। তার পরবর্তীতে দেখো ওরা কি বলেছে? এরা বলেছে এত ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ T2 এর মান দিছে আসলে এত ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? সো তার পরবর্তীতে যদি আমি এখানের মধ্যে দেখি, তাহলে মানে এখানের মধ্যে আমার জাস্ট কি বের করতে হবে বলো তো? আমার এই যে চাপে তার সর্বোচ্চ আয়তন 120 লিটার, এর থেকে যদি বেশি
মানে চাপ দেয় বা আয়তন যদি এর থেকে বেশি হয় এটা তো ফেটে যাবে, মানে আমার নতুন আয়তনটা বের করতে হবে। ওই যে চার্লসের সূত্রতে পড়েছিলাম, কি পড়েছি বলো তো ভাইয়া, আমরা চার্লসের সূত্রতে পড়েছিলাম, একটু আগেই তো পড়লাম রাইট। চার্লসের সূত্রের মধ্যে আমরা পড়লাম V1/T1 সমান সমান V2 ডিভাইডেড বাই T2, এই জিনিসটাই পড়েছে। এখন দেখো V1 এর মান কত বলো তো, প্রাথমিক অবস্থায় ওর আয়তন কত, 120, এইটাই সর্বোচ্চ হতে পারে। এখন ওই তাপমাত্রায়, এই তাপমাত্রায় যদি এটার আয়তন 120-এর থেকে বেশি হয় তাহলে সিলিন্ডারটা ফেটে যাবে আসলে, বোঝাতে পেরেছি? তাহলে এখানে T1 কত, প্রাথমিক অবস্থায় তাপমাত্রা T1 এর মান দেখো কত দিছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো গ্যাস ভর্তি করছো, যার কারণে 298 কেলভিন। V2 এর মান কত, আয়তন কত, এটা তো তুমি বের করবা আসলে। তাহলে T2 এর মান কত, T2 মানে হচ্ছে নতুন তাপমাত্রা, তাহলে 85 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রিকে যদি আমরা কেলভিনে নেই, 85 যোগ 273, তাহলে হচ্ছে 358, কত হয়, 358 কেলভিন। তাহলে এখান থেকে আমি যদি V2 এর মান বের করতে চাই, তাহলে V2 সমান সমান হচ্ছে V1 T2 ডিভাইডেড বাই T1, রাইট? তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে এখানে 120, সবই লিখে দিয়েছি। T2 এর মান কত, T2 এর মান হচ্ছে এখানের মধ্যে 358, আর এখানের মধ্যে এটার মান হচ্ছে 298 কেলভিন। তাহলে এখানের মধ্যে যদি আমি মানগুলো একটু বলি, 120 গুণন 358 ডিভাইডেড বাই 298, এটা আসতেছে 144 লিটার। কত লিটার, 144.16 লিটার। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানের মধ্যে সর্বোচ্চ চাপ, মানে সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা কত? এই যে দেখো, এই যে 120, এটা কিভাবে বুঝলেন? ওই যে বলে দিছে চাপ সহ্য করার ক্ষমতা 120 অ্যাটমসফিয়ার চাপে এত, বুঝাইতে পারছি? এখন মজার ব্যাপার হচ্ছে, আমার যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখনই তার আয়তন ছিল 120, এর থেকে বেশি হলে কিন্তু ফেটে যাবে। তাহলে এই যে দেখো নতুন তাপমাত্রায় আসলে তার আয়তন হয় 144, আয়তনটা বেড়ে গেল না? গ্যাস রাখার জন্য আয়তনটা আরও বেশি দরকার, কিন্তু এটার আয়তন আসলে 120 লিটার। সিলিন্ডারটার আয়তন 120, কিন্তু এখানে রাখার জন্য আমার জিনিসপত্র আয়তন, এই যে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসলে অণুগুলো রাখার জন্য 144 লিটারের আসলে সিলিন্ডারের পাত্র দরকার। তাহলে এটা ফেটে যাবে, কারণ এখানে জায়গা নাই, বিস্ফোরিত হয়ে যাবে। সুতরাং কি হবে বলো তো, সিলিন্ডারটা অবশ্যই বিস্ফোরিত হবে। দেখছো, এরকম টাইপের আমরা প্রশ্ন আরও সলভ করব। চার্লস থেকে আরেকটা সূত্র আসতে পারে, মনে রাখবা চার্লসের সম্পর্কটা আমরা কি পড়ছি বলো তো, V সমানুপাতিক T, রাইট? এইটা না? সো এখান থেকে গ্রাফ থেকেও আসলে প্রশ্ন আসতে পারে। কীরকম ভাইয়া জানো? আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। ধরো এরকম টাইপের গ্রাফ দিয়ে দিতে পারে, এটা সম্পর্কটা দেখো, প্রথমত সম্পর্কটা দেখো ভাইয়া, সম্পর্ক কিন্তু সমানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা বাড়ে। আমি এই বরাবর V এবং এই বরাবর T রাখলে তাদের সম্পর্কটা কীরকম হবে জানো? তাদের সম্পর্কটা হবে এই যে দেখো, এই যে y = mx + c পড়েছো না, এই যে একটা বাড়লে আরেকটা বাড়ে, সেই সম্পর্কটা আসলে এরকমই হবে। এবং তোমার পরীক্ষার মধ্যে যে কাজটা করবে সেটা হচ্ছে, এটা করেনি কখনো, করতে কতক্ষণ, এরকম টাইপের কিছু রেখা দিয়ে দিতে পারে, এরকম টাইপের কিছু রেখা দিয়ে দিতে পারে, দেওয়ার পরবর্তীতে বলতে পারে এটা কোন সূত্রকে আসলে সমর্থন করে। যেমন এভাবে দিয়ে তোমাকে আসলে যে কাজটা করবে, ধরো এখানের মধ্যে এই বরাবর তোমাকে বললো এটা আসলে V নির্দেশ করে, এটা T নির্দেশ করে, বললো এটা আসলে 2 লিটার, এটা আসলে 4 লিটার, যে কোনো কিছু মিলিলিটার দিতে পারে। এটা তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি, এটার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি। এখন তোমাকে বললো যে ভাইয়া বলো তো দেখি এখানের এটা কি আসলে চার্লস বা কোন সূত্রকে সমর্থন করে। তাহলে তুমি কি করবা ভাইয়া, এটা সমর্থন করে কিনা কিভাবে বুঝবো? আমরা জানি যদি এটা চার্লসের, এটা তো চার্লস V/T, এটা কিসের সমীকরণ, চার্লস। এটা চার্লস তখনই মানবে যদি আমার V1/T1 সমান সমান V2/T2, এইটার মান দেখো তো সমান না, দেখো তো, দেখো ভালো করে খেয়াল করো, এদের মান আর এদের মান যদি সমান হয় তাহলে তো এটা মেনে চলবে, এছাড়া কিন্তু মেনে চলবে না। তাহলে প্রথম অবস্থায় তুমি একটু খেয়াল করো, এখানে দুইটা আলাদা আলাদা মান তখন তোমাকে বের করতে হবে। প্রথম অবস্থায় যদি আমি তোমাকে এখানে বের করি, V1 এর মান ধরলাম এটা V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, রাইট? তাহলে V1 এর মান কত লিখি, V1 এই যে দেখো 2 লিটারের জন্য এটা আসলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উপরে ধরলাম 2 লিটার লিখলাম, নিচে 20 ডিগ্রি মানে কি, 20 ডিগ্রি মানে হচ্ছে 293 কেলভিন। আর এখানে দেখি তো এটা হচ্ছে 4 লিটার, আর নিচে কত হবে বলো তো, 30 ডিগ্রি মানে হচ্ছে 303 ডিগ্রি, 3 কেলভিন আসলে, রাইট? এখন দেখো এই দুইটা যদি আমি ইকুয়েশনটা লিখতে চাই, 2 ভাগ 293, তাহলে কত আসতেছে,
0.006 আর এখানের মধ্যে যদি আমরা দেখি 4/303 0.00113। এখন তুমি বলো তো দুইটা কি সমান হলো? এই দুইটা সমান হইল না, এই দুইটা সমান হইল না। যেহেতু এটা সমান না, এটা আসলে চার্লসের সূত্রকে মেনে চলে না। তবে ম্যাক্সিমাম সময় যে গ্রাফগুলো দিবে দেখবা এভাবে বের করতে হবে যে V1/T1 V2/T2 এই মানগুলো তোমাকে বের করে করে দেখতে হবে আসলে কোনটা কি হচ্ছে কি হচ্ছে না। সমান হলে মেনে চলে, না হলে মেনে চলে না, সহজ হিসাব। হোপফুলি তোমরা এরকম চার্লসের সূত্র থেকে ম্যাথ আসলে পারবা। এবার আসো আমরা বয়েলের সূত্রে চলে যাই। বয়েলের সূত্রে মনে রাখবে কয়েকটা জিনিস এমসিকিউতে আসে। কি কি স্থির রাখতেছো, কি কোন কোন জিনিসগুলো স্থির রাখতেছো? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর, রাইট? গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের প্রযুক্ত চাপের কি হবে বলো তো ভাইয়া? ব্যস্তানুপাতিক। তার মানে কি এখানের মধ্যে হিসাব নিকাশ খুবই সহজ। তোমরা বয়েলের সূত্র অলমোস্ট সবাই জানো, ভি ব্যস্তানুপাতিক 1/p। কি কি স্থির থাকে আসলে? তাপমাত্রা টি এবং ভর বা মূল সংখ্যা বলতে পারো, ভরের সাথে কানেক্টেড এই দুইটা জিনিস স্থির থাকে। এখন দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো? ভি সমান সমান কে ইন্টু 1/p। তাহলে পিটাকে এ পাশে পাঠিয়ে দিলে ভিপি সমান সমান হচ্ছে কে। এখন এখান থেকে আমরা কি সূত্র লিখতে পারি বলো তো বাবা? এখান থেকে আমরা সূত্র লিখতে পারি V1/, বা এভাবে না, ভিটা প্রথমে লিখে না, দেখবা প্রথমে লিখে P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3, এভাবে আসলে আস্তে আস্তে আগাতে থাকবে। বোঝাতে পেরেছি? P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3, এভাবে আস্তে 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 আগাতে থাকবে ভ্যালুগুলো। ক্লিয়ার? সো এই জিনিসটা আসলে আমাদের বয়েলের সূত্র। এখান থেকে কীরকম টাইপের প্রশ্ন 2023 সালের সিলেট বোর্ডে এসেছিল সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো 2023 সালের সিলেট বোর্ডের এই কোশ্চেনটার দিকে একটু ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে তুমি এটা কিভাবে বুঝবা যে আসলে এটা আসলে বয়েলের সূত্র? দেখো এরকম যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, একটা বাড়লে আরেকটা কমে, তাহলে গ্রাফটা কীরকম হবে ভাইয়া? গ্রাফটার ব্যাপারে আমি বলি, কারণ বয়েলের তোমার হচ্ছে গ্রাফটা বেশ বিখ্যাত। হ্যাঁ, এই গ্রাফটা মনে রাখবা। ধরো তুমি এই বরাবর রাখতেছো ভি, এই বরাবর রাখতেছো পি, রাইট? তার মানে ভি বাড়লে পি কমবে, পি কমলে ভি বাড়বে, মানে একটার সাথে আরেকটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি কখনো ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখো তাহলে তাদের গ্রাফটা হয় এরকম। চার্লসেরটা কি হয়েছিল? সোজা বরাবর গিয়েছিল। বাট বয়েলের সময় কি হবে? সরাসরি যাবে না, এভাবে একটু ঘুরে যাবে। তাহলে দেখো তো এই কোশ্চেনটা তুমি সলভ করতে পারো কিনা। দেখো তো পারো কিনা। দেখো সিলেট বোর্ডে এই প্রশ্নটা কি জিজ্ঞেস করছে? এই যে দেখো এই বরাবর ভি দিছে, সেন্টিমিটার কিউব দেখ সমস্যা নেই, এই বরাবর পি দিছে। এই যে দেখো অনেকে ভুল করবে, এই যে দেখো এইটার সাথে সম্পর্ক কোথায় জানো? এই যে দেখো এটা কোথায় গিয়ে লাগছে? এই যে দেখো এটা কিন্তু এখানে লাগে নাই, এই জায়গায় গিয়ে লাগছে। এই যে দেখো এটা অনেকে ভুল করবে। তারপর এখানে গিয়ে, আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা লেগে গেছে। তার মানে দেখো প্রথম গ্রাফটা দেখো, এটা কি এক্স এর মান নির্ণয় করতে বলছে, রাইট? তুমি এখান থেকে অনায়াসে কি ধরতে পারো? এটা হচ্ছে চাপ না? তাহলে তুমি এখানে ধরতে পারো এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, রাইট? অথবা তুমি এখানের মধ্যে কি করতে পারো? V1 V2 যেটাই করো না কেন কোনো সমস্যা নেই। এখানে P1 P2 দিয়ে করার দরকার নাই, তুমি জাস্ট এখানে জাস্ট P দিয়ে রাখো। এটা একটা প্রেশারের মান দেওয়া আছে, এটা তো X দেয়াই আছে। এবার দেখো এখানের মধ্যে আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্র জানি P1 V1 সমান সমান P2 V2, রাইট? এখন দেখো প্রাথমিক অবস্থায় দেখো ভালো করে হিসাব করো। এই যে এখানের যে প্রাথমিক আয়তন প্রথমটা 50, প্রথম প্রাথমিক আয়তন কি বলতো ভাইয়া? এটা হচ্ছে 50। 50-এর জন্য তার চাপ কত? দেখো এই 50-এর জন্য কিন্তু এই পয়েন্টটা, তাহলে তার চাপ কত? 50-এর জন্য তার চাপ হচ্ছে 2, তাহলে এই যে 2 সমান সমান P2 কত আসলে বলো তো ভাইয়া? P2 তাহলে হবে এই যে এখানে যে X দেখতেছো না, এইটা, এই যে কারণ এটার সাথে এইটা কানেক্টেড, এই যে দেখো এইটার সাথে এইটা কানেক্টেড, এই যে দেখো এইটার সাথে এটা কানেক্টেড, তাহলে এখানে আমার আয়তন আসবে, এটা হচ্ছে আমার এক্স আসবে। তাহলে এখানে দেখো আমার এখানে আয়তনের মান কত দেয়া বলো তো? আয়তনের মান দেয়া আছে 100
আর P2 এর ভ্যালু কত দেয়া, এই যে দেখো এখান থেকে এই যে এটার সাথে কিন্তু কানেক্টেড এই রেখাটা, এই যে এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড এই রেখাটা, রাইট? তাহলে এখানের মধ্যে কি হবে, শুধুমাত্র x দিয়ে দিব। তাহলে জাস্ট এবার তুমি কি করবা, বের করবা x সমান সমান হবে 2 গুণন 50 ডিভাইডেড বাই কত হবে 100। তাহলে x সমান সমান 100 ডিভাইডেড বাই 100। তাহলে x সমান সমান কি হবে বলো তো, 1, এটা যেহেতু চাপ সুতরাং এটা হবে আমার অ্যাটমসফেয়ার। কি হবে এটা, কি হবে বলো তো ভাইয়া, এটা হবে 1 অ্যাটমসফেয়ার। বোঝাতে পেরেছি? হোপফুলি তোমাকে আমি বোঝাতে পেরেছি। জাস্ট এইভাবে হিসাব করবা ভাইয়া, P1 V1। জাস্ট এখানের মধ্যে স্টুডেন্টরা যেটা ভুল করে, আমিও প্রথমবারে যেটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে কখনো এই কাজটা করা যাবে না যে এইটার সাথে এইটা, এই যে দেখো এইটা কইরো না যে আমার এটা V1, এটা হচ্ছে P1, আর এটা হচ্ছে P2, এটা হচ্ছে আমার V2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এখানের মধ্যে V1 V2 করতে পারো, কিন্তু কাহিনী হচ্ছে তোমাকে গ্রাফটা মিলাতে হবে এর সাথে, এই যে এই আয়তনটার সাথে সম্পর্ক এইটার, অর্থাৎ এইটা গুণন এইটা, এবং এই যে এইটার সাথে গুণন হবে এইটা। এটা একটু রেখাগুলো একটু ঠিকঠাক মতো দেখো, কারণ এটা আসলে কানেক্টেড হয়ে গেছে এইটার সাথে, এইটা কানেক্টেড হচ্ছে এটার সাথে। বুঝতে পেরেছো আমার কথা? হোপফুলি তোমরা এখন থেকে পারবা। এখন দেখো এখানের মধ্যে দেখো কি কি আছে, আরেকটা কোশ্চেন দিয়েছিল, সেটা হচ্ছে 2022 সালে বলছে একটি গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তন নিম্নরূপ। বলছে চাপের মান দিছে, এখানে কি দিছে, এটা হচ্ছে P1, এখানে তো গ্রাফ নাই ভাইয়া, এটা হচ্ছে V1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে V3, এখানে হচ্ছে P4, এটা হচ্ছে V4। এটা তো গ্রাফ নাই, এটা ইজিলি। হ্যাঁ, সো এখন দেখো এখানের মধ্যে যদি সমর্থন করে, আমার 4টা ভ্যালু দেওয়া আছে। আমরা জানি সমর্থন তখনই করে ভাইয়া বয়েলের, দেখো কোন সূত্রকে সমর্থন করে তোমাকে প্রথমে বুঝতে হবে PV দিয়ে কার সূত্র আছে। আমরা সবাই জানি না PV দিয়ে আসলে বয়েলের সূত্র আছে। বয়েলের সূত্রটা কিরকম, বয়েল চাত্র সূত্রটা হচ্ছে এরকম, P1 V1 সমান সমান হচ্ছে P2 V2 সমান সমান হচ্ছে P3 V3। মানে প্রত্যেকটা আসলে আস্তে আস্তে কি হবে বলো তো, P4 V4 এইগুলো আস্তে আস্তে কি হতে থাকবে, সমান হতে থাকবে। কি হতে থাকবে, একটা আরেকটার কি হতে থাকবে বলো তো বাবা, সমান হতে থাকবে। হ্যাঁ, তাহলে এই যে দেখো P1 V1 এর মান আমরা টেস্ট করব, তার পরবর্তীতে হচ্ছে P2 V2 টেস্ট করব, তারপর এই যে এইটা টেস্ট করব। বুঝাতে পেরেছি? সো চলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে টেস্ট করি। প্রথমে দেখো, প্রথমে দেখি P1 আর V1 এর ভ্যালুটা ধরো। তাহলে P1 এর ভ্যালু কত, 0.35 গুণন V1 এর ভ্যালু কত, 0.80। হ্যাঁ, তার পরবর্তীতে P2 V2 হিসাব করব, P2 V2। তাহলে P2 এর মান কত, 0.5 গুণন এখানের মধ্যে কত হবে, 2.66। তাহলে এখানের মধ্যে কি হবে, P3 V3। তাহলে এখানে P3 এর মান কত, 0.65 গুণন V3 এর মান কত বলো তো বাবা, 0.05। তার পরবর্তীতে P4 V4, এগুলো আলাদা আলাদা করে সবগুলো কাউন্ট করতে হবে। তাহলে কত হবে, 0.85 গুণন V4 এর মান কত, 1.56। এখন তোমার কাজ কি, এইগুলো সবগুলো হিসেব করবা। তুমি একটু বলো তো ভাইয়া, তুমি একটু বাসায় হিসেব করো। হিসেব করে যদি দেখো সবগুলো একটা আরেকটা সমান আসতেছে, তাহলে এটা কিসের সূত্রকে সমর্থন করবে, বয়েলের সূত্রকে সমর্থন করবে। যদি এটা সমান না আসে, তাহলে বয়েলের সূত্রকে সমর্থন করবে না। সহজ হিসাব, তোমরা হোপফুলি এগুলো পারবা। এখন আসো বয়েলের সূত্রের পরবর্তীতে আমরা এখন পড়বো গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্রটার কি ছিল সম্পর্ক বলো তো বাবা? গে-লুসাকের সম্পর্ক আসলে এরকম যে এখানে স্থির আয়তনে রেখেছে, নির্দিষ্ট মোটামুটি সবগুলোতেই ভর নির্দিষ্ট, চাপের কথা বলেছে, চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এখানের মধ্যে কি হবে, চাপের কথা বলি যদি, পি, চাপ হচ্ছে পি, কিসের, পরম তাপমাত্রার সমানুপাতিক টি, এরকম। তাহলে এরকম যদি কোনো সম্পর্ক আসে, কে ধরে আমরা এখানে লিখতে পারি না P1 বাই T1 সমান সমান হচ্ছে P2 বাই T2। এটা কি জানি কি জানি না বলো তো বাবা? আর সামনে আরও লিখতে পারি P3 বাই T3 সমান সমান P4 বাই T4, এভাবে আসলে আস্তে আস্তে আগাতে পারি। বাট মেইন সূত্রটা হচ্ছে গে-লুসাকের এই সূত্রটাই, এটা আমরা মনে রাখবো। যেমন এখানে সূত্র থেকে কীরকম প্রশ্ন আসছে, সিলেট বোর্ড কত 2023 সালে প্রশ্ন আসছিল। হ্যাঁ, উল্লেখিত চিত্র, এই যে দেখো এইটা কিন্তু অলরেডি আমরা সলভ করে ফেলছি। মাত্র একটু আগে আমরা এখান থেকে কিসের মান বের করছি, বয়েলের সূত্রের সাহায্যে এক্স এর মান বের করছি। এখন দেখো এই যে এবার তুমি এই চিত্রটার দিকে ফোকাস করো।
এই চিত্রটার দিকে ফোকাস করো। দেখো যদি কখনো সমানুপাতিক সম্পর্ক চাও, পি আর টি এর মাঝখানে কি পেয়েছো, এখানে সমানুপাতিক সম্পর্ক পেয়েছো, রাইট? এখানে কি পেয়েছো, পি এবং টি এর মাঝখানে সমানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, এই সম্পর্কটা তুমি পাইছো। তাহলে একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, এইটার সম্পর্কটা হবে এই যে এরকম। বুঝতে পারছো? ধরো তুমি এই দিক বরাবর কি রেখেছো, ধরো তুমি এই দিক বরাবর রেখেছো পি আর এই দিক বরাবর রেখেছো টি, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়বে, এই যে রেখাটা এরকম হবে, এই যে পয়েন্টগুলো এভাবে মিলে আসলে ঊর্ধ্বমুখী হবে। বুঝতে পেরেছো? তাহলে পি বাই টি এর যদি কখনো আমি গ্রাফ দেখি, তাহলে সেটা বুঝতে হবে গে লুসাকে সূত্র নির্দেশ করতেছে। কার সূত্র? গে লুসাকে সূত্র নির্দেশ করতেছে। এখন দেখো এখানের মধ্যে কি বলেছে, এখানের মধ্যে এখানে বরাবর কি দিছে, চাপ মানে পি আর এখানে তাপমাত্রা মানে টি, এই যে দেখেছো পি বাই টি দিছে। এখন বলছে এটা কি কোন সূত্রকে সমর্থন করে, পি টি এর সম্পর্ক দিয়ে কার সূত্র আছে, গে লুসাক। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট, এই যে দেখো এটা হবে আমার এই যে P1, এই বরাবর নিচে দেখো এটা হবে T1, এটা হচ্ছে আমার কি হবে P2, এই বরাবর নিচে দেখো এটা হবে T2, এটা হবে আমার কি P3, এই বরাবর নিচে হবে T3, এটা হবে হচ্ছে P4, এই বরাবর হবে T4। বুঝাইতে পারছি? এবার তুমি কি করবা, এবার কিচ্ছু না ভাইয়া, সবগুলো জাস্ট ক্যালকুলেশন করবা যে P1 বাই T1। প্রথমে দেখো তো কত কত মান আছে এখানের মধ্যে, P1 এর মান 125 আর ডিভাইডেড বাই T1 এর মান 300 কেলভিন এককে দিছে। কিভাবে বুঝলেন ভাইয়া? তাপমাত্রা দেখো ব্র্যাকেট দিয়ে কে দিয়ে দিছে, তাহলে এখানে মান কত হবে 300। তাহলে এখানে তুমি একটা উত্তর দেখো, পরবর্তীতে দেখো P2 বাই T2, তাহলে P2 এর মান কত দেয়া আছে বলো তো, 250 ডিভাইডেড বাই তাপমাত্রা কত 600। দেখো তার পরবর্তীতে দেখো P3 বাই T3, তাহলে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া, P3 এর মান কত, P3 এর মান হচ্ছে এখানে 375 বাই 900, 375 ভাগ হচ্ছে 900। তার পরবর্তীতে P4 বাই T4, তাহলে এখানে মান কত আসবে বলো তো ভাইয়া, 500 ডিভাইডেড বাই হচ্ছে 1200, 500 ডিভাইডেড বাই হচ্ছে 1200, রাইট? এখন তুমি কি করবা, সবগুলো ক্যালকুলেশন করবা, সবগুলো যদি সমান হয়, একটা যদি আরেকটা সমান হয়, P1 বাই T1 সবগুলো যদি সমান হয়, তাহলে এটা কার সূত্র মেনে চলবে, গে লুসাকে সূত্র মেনে চলবে। যদি কোনোটা সমান না হয়, ধরো তিনটা সমান, একটা সমান হয়নি, তবু মেনে চলবে না, মানে সবগুলোই লিটারেলি সমান হইতে হবে কার সূত্র মানার জন্য, গে লুসাকের মানার জন্য। মানে দেখো তুমি বয়েল পড়ো বা চার্লস পড়ো বা অ্যাভোগাড্রো পড়ো, যেটারই তুমি সূত্র মানতে চাও প্রত্যেকটা সমান হতে হবে, এছাড়া হবে না। তাহলে মানগুলো বের করে যদি আমি এগুলো সবগুলো একটা আরেকটা সমান হয়, তাহলে এটা গে লুসাকের সমীকরণ সূত্রদ্বয় মেনে চলে, তাছাড়া আসলে মেনে টেনে চলে না। বোঝাতে পেরেছি? এবার আসো দেখো এখানে একটা প্রশ্ন আসছিল, যশোর বোর্ড 2023 সালে একটা প্রশ্ন দিছিল। কত সালে? যশোর বোর্ড 2025 সালে। এখানের মধ্যে বলছে যে সিলিন্ডারটা 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছালে বিস্ফোরিত হবে কিনা। দেখো কত ডিগ্রি তাপমাত্রায়, 65 ডিগ্রি, কত ডিগ্রি, এভাবে মাঝে মাঝে সিলিন্ডার দিয়ে প্রশ্ন দিতে পারে। দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানে দেখো আমার কি কি ইনফরমেশনগুলো দেয়া আছে। বলছে একটা সিলিন্ডারের সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 116, তাহলে 16 কিলোগ্রাম, আয়তন হচ্ছে 120 লিটার, এলপিজি ফিলিং স্টেশন, এত চাপে এত তাপমাত্রায় সিলিন্ডারটি বায়ুভর্তি করা হলো। এটা কিন্তু অলরেডি আমি একটা চার্লসের সূত্র দিয়ে বুঝাই দিছি, মনে আছে? এবার আমরা চাইলে গে লুসাকের দিয়েও আমরা বের করতে পারি। কিভাবে? দেখো গে লুসাকের সূত্রটা কি ছিল বলো তো, গে লুসাকের সূত্রটা ছিল P1 বাই T1, এই যে মাত্র পড়ে আসছে, এই যে দেখো এই যে P1 বাই T1, এই যে সূত্রগুলো, এটা কি কার সূত্র বলো তো, এগুলো হচ্ছে গে লুসাকের সূত্র। আমরা চাইলে এই সূত্র দিয়েও বের করতে পারি। কিভাবে বের করতে পারি? P1 বাই T1 সমান সমান হচ্ছে আমরা কি জানি, P2 বাই T2। তাহলে P1 এর মান কত, প্রাথমিক অবস্থায় তার চাপ কত ছিল আসলে বলো? প্রাথমিক অবস্থায় দেখো ভালো করে খেয়াল করে, এখানে বলছে সিলিন্ডারের সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা 116 অ্যাটমসফিয়ার, শূন্য অবস্থায় এর ওজন 16 গ্রামে 120 লিটার, এত চাপে এত তাপমাত্রা। এই যে দেখো লিখে দিছে যে আসলে এটা, এই যে দেখো এত চাপে এত তাপমাত্রায় আসলে কি করছো, জিনিসটা গ্যাস ভর্তি করছো, ওইটা কিন্তু ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা 116 অ্যাটমসফিয়ার, বায়ুচাপ মানে অ্যাটমসফিয়ার। বাট তুমি কি করছো, তুমি আসলে এত তাপমাত্রায় এত চাপে রেখেছো। বুঝতে পারছো? তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 100,
তার পরবর্তীতে T1 এর মান কত, এটা হচ্ছে 298 কেলভিন। তার পরবর্তীতে তাহলে P2 এর মান কত ভাইয়া, P2 এর মানটা খুব সহজ, P2 এর মান এখানের মধ্যে আমাকে বের করতে হবে। আর এখানে দেখো তাপমাত্রা কি, যে দেখো T2, এত তাপমাত্রায় পরবর্তীতে তুমি উন্নীত করলা, তাহলে 65 ডিগ্রি মানে কি 273 যোগ 65, করি তো দেখি কত আসে, 273 যোগ 65, তাহলে হচ্ছে 338। কি করলাম ভাইয়া, এটা জাস্ট এই যে এটাকে আমি কিসে করছি, কেলভিনে কনভার্ট করছি, 273 যোগ 65, বুঝতে পারছি। সো এইটা করলাম, তাহলে এখন আমি এখান থেকে P2 বের করব। কেন P2 কেন বের করবেন ভাইয়া, কারণ আমি দেখব সর্বোচ্চ সহ্য করার ক্ষমতা 116 অ্যাটমসফেয়ার, সে কি সর্বোচ্চটা পার করে যাচ্ছে কিনা। সর্বোচ্চটা যদি পার করে তাহলে ফেটে যাবে। ধরো তোমার একটা পেটের মধ্যে খাবার নেওয়ার ক্ষমতা, তুমি 10 লিটার পানি নিতে পারো, এর থেকে বেশি হলে পেট ফেটে যাবে না। আমরা দেখতেছি তুমি পেটের মধ্যে কতটুকু নিয়েছ, আর তোমার সর্বোচ্চ ক্ষমতা 10 লিটার, এখন তুমি নিতে পারো কত, তোমার পেটের মধ্যে আছে কতটুকু, সেই কাউন্টটা আমরা করবো এবার। এখন দেখো P2 মানে নতুন করে চাপ তুমি বের করো, তাহলে P2 সমান সমান হচ্ছে এখান থেকে এখানে যদি আমরা হিসেব করি, আমি একেবারে হিসাব করি, 100 গুণন 338 ভাগ 298, তাহলে কত হবে 113.42। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে এখানের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা কত বলো, দেখো ভালো করে খেয়াল করো, সর্বোচ্চ ক্ষমতা কত বলো, সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে এখানের মধ্যে 116, সর্বোচ্চ ক্ষমতা কত 116, এটার মধ্যে আছে কত 113, তাহলে কি সহ্য করতে পারবে। এর আগেরটা যেটা করেছিলাম সেটা কিন্তু তাপমাত্রা 65 ডিগ্রি ছিল না, কত ছিল 85 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেটা তাপমাত্রাটা ভিন্ন দেয়া ছিল। বুঝতে পারছো আমার কথা, তাপমাত্রা দেখো এইটা এবং আগের ম্যাথের মধ্যে পার্থক্য কি, যেটা আমরা চার্লস দিয়ে বের করলাম সেটা তাপমাত্রাটা 85 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটারটা কত বলো তো 65 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে দেখো এখানের মধ্যে চার্লস চাচ্চু কোথায়, এই যে দেখো চার্লস চাচ্চু কত দিছিল 85 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা 2019 সালের চট্টগ্রাম বোর্ডে আসছিল, রাইট। এটাও তুমি চাইলে কি ভাইয়া এটা কি সলভ করতে পারতাম না, আমরা হচ্ছে তোমার হচ্ছে গেলুসাকে সূত্র দিয়ে বাসায় ট্রাই করো, দেখো তুমি পারো কিনা, কিছু কিছু কাজ নিজেও করো, তাহলে হোপফুলি তোমরা বুঝতে পারছো ভাইয়া যে গেলুসাকের সাহায্যে কিভাবে বের করলাম যে P1, এটা কিন্তু 2025 সালে প্রশ্ন, কেমন, এটা যশোর বোর্ড। সো প্রশ্ন কিন্তু রিপিট হয়, তার মানে এভাবে যদি প্রশ্ন আসে আমি দেখব, তুলনা করব, নতুন করে আয়তন এবং চাপ বের করব। এখন আরেকটা সূত্র আসলো, বয়েল এবং চার্লসের সূত্র। বলতো চার্লসের সূত্র কি ছিল বলতো, বা বয়েলের সূত্র কি ছিল, বয়েলের সূত্র ছিল V1 বা P1 V1 সমান P1 V1 সমান সমান হচ্ছে P2 V2। এটার কথা মনে পড়ে, মনে পড়ে, হোপফুলি তোমাদের মনে পড়ে। এই যে এটা ছিল, এই যে দেখো এখানে আমি তোমাদেরকে দেখাই, আমরা যখন বয়েল পড়লাম, কই গেল, এই যে দেখো P1 V1 সমান সমান P2 V2 পড়ছিলাম, এটা কিন্তু দেখাই দিছি। আর চার্লসের কথা বললে V1 বাই T1 সমান সমান হচ্ছে V2 বাই T2। তার মানে আমরা আরেকটা সূত্র, সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, চার্লসের ক্ষেত্রে আমরা কি করছি বলতো, চার্লসের ক্ষেত্রে V1 বাই T1 সমান সমান হচ্ছে V2 বাই T2। এখন বলছে ভাইয়া এই দুইটা সূত্রকে তুমি সমন্বিত করে ফেলো, সমন্বিত করলে কি হবে, আসলে খুবই সহজ একটা কনসেপ্ট ভাইয়া, সেটা হচ্ছে যেইটা একবার আছে সেটাকে একবারই রাখো। যেমন দেখো ডান পাশের গুলোতে দেখো P1 নাও, P1, এখানের মধ্যে কি V1 এখানেও আছে, এখানেও V1 আছে, একটা V1 দাও, এই নিচে কি আছে T1, এই যে T1 সমান 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 সমান, এই যে দেখো P2 আছে, তুমি এখানে P2 আছে নাও, এই যে এখানেও V2 এখানেও V2, একটা কমন নাও V2, আর নিচে T2 আছে, এই যে দেখো এর নিচে এখানের মধ্যে আমরা কি দিব, হ্যাং করছে একটু, নিচে আমরা কি দিব, আমরা নিচে T2 দিব। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সূত্র, বুঝাইতে পারছি, এটা কি, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের কি, এটা আমাদের সূত্র, বুঝাতে পারছি, হোপফুলি বুঝতে পারছো ভাইয়া। সো দেখো এই সূত্রটা দিয়ে কিভাবে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো একটু সলভ করে, বিগত বছরের বোর্ড পরীক্ষায় অনেকবার এইখান থেকে প্রশ্ন এসেছিল। এখানে দেখো দিনাজপুর বোর্ড কত সালে আসছে, 2025 সালে আসছে, কত সালে 2025 সালে। এখানের মধ্যে কি বলছে, এসটিপি, এসটিপি মানে বুঝো তো ভাইয়া, এসটিপি মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড বলো তো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমি যদি বলি চাপটা কত, চাপ হচ্ছে 1 অ্যাটমসফেয়ার চাপ। সো দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই প্রশ্ন, এটা হ্যাং করতেছে কেন বারবার, দাঁড়াও এটা ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে একটু মাথা নষ্ট হয়ে যায়।
এই তো চলে এসেছে, তার মাথার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। দেখো দিনাজপুর বোর্ড, ওমা মাথার স্মৃতিশক্তি এত তাড়াতাড়ি চলে গেলে কিভাবে হবে? ভুলে গিয়েছে সব কিছু, সে বুঝতে পেরেছে, সে সব কিছু ভুলে গিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমাদের ফিরে আসবে স্মৃতিশক্তি। এই তো ফিরে পেয়েছি স্মৃতিশক্তি। একবার আসে তিনবার চলে যায়, দেখেছ? স্মৃতিশক্তির 12টা বেজে গেছে তার। এই তো ফিরে পেয়েছে, আল্লাহ ও স্মৃতিশক্তি যাতে না যায়। তাহলে 2000 কত সালে বলো তো? 25 সালে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে কি গিয়েছে? এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার পরবর্তীতে আমি যদি বলি এটা হচ্ছে গিয়ে তোমার 1 অ্যাটমসফিয়ার চাপ। ভালো কথা, ভালো কথা, বুঝো। বলছে ভি এর মানে, তার মানে আমি এখান থেকে একটা কথা বলতে পারি ভাইয়া, ভালো করে বুঝো। আমি যদি এখানে সূত্রটা লিখি, একটু আগে যে সূত্রটা পড়লাম, কি পড়ছি বলো তো? যারা চালাক জানো, P1 V1 বাই T1 সমান সমান হচ্ছে P2 V2 বাই T2। এটা পড়েছি না বলো তো বাবা? তাহলে এখানের মধ্যে দেখো তো, এখানের মধ্যে আমার কি কি দেয়া আছে। প্রথমে দেখো এই গ্যাসের ক্ষেত্রে কি কি দেয়া আছে। এই গ্যাসের ক্ষেত্রে আয়তন দেয়া আছে, ভি এর মান দেয়া আছে কত বলো তো? এত মিলিলিটার। এটা হচ্ছে চাপ দেয়া আছে, পি এর মান দেয়া আছে হচ্ছে 100 কিলো প্যাসকেল। কিন্তু একটা সমস্যা হচ্ছে, অ্যাটমসফিয়ারে কি আমরা কিলো প্যাসকেলে হিসাব করছি? মানে এসটিপিতে তো আমরা অ্যাটমসফিয়ার রাখছি, তো এখানের যে প্রেশার সেটা যদি অ্যাটমসফিয়ারে রাখি, এটাকেও আমাকে অ্যাটমসফিয়ারে রাখতে হবে। কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি। এবং তাপমাত্রা হচ্ছে টি এর মান হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা মানগুলো একটু লিখে ফেলি। প্রথমে দেখো P1 এর মান কত দেয়া? P1 এর মান হচ্ছে 100 কিলো প্যাসকেল। সবসময় মনে রাখবা ভাইয়া, কিলো প্যাসকেল থেকে, আমি আবারও রিপিট করতেছি, যদি কখনো তোমাকে এভাবে বলে যে তোমাকে কিলো প্যাসকেল বের করতে বলছে, কখনো কিলো প্যাসকেল থেকে যদি তুমি অ্যাটমসফিয়ারে যেতে চাও, তাহলে কি করবা? 10 13 আসে না কেন? 10 13 25 দিয়ে ভাগ করে ফেলবা। এবং 101 এর পরে হচ্ছে একটা দশমিক চিহ্ন দিতে হবে। এই যে চলে এসেছে 10 13 25। 101 এর পরে একটা দশমিক দিব, এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে। কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তার মানে আমার এখানের মধ্যে কতটুকু আছে বলো তো? 100 কিলো প্যাসকেল। তাহলে এটা থেকে যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে চাই, তাহলে প্রথমে লিখবা 10 13 25। তাহলে এই যে দেখো 101 এর পরে একটা দশমিক দিয়ে ভাগ করলে এটা অ্যাটমসফিয়ার এককে চলে আসবে। আয়তন কত দেয়া আছে? 450 মিলিলিটার। আচ্ছা, T1 এর মান কত? 27 ডিগ্রি মানে 300 কেলভিন, এটা তো তুমি জানোই, রাইট? 300 কেলভিন। তার পরবর্তীতে P2 এর মান কত? P2 এর মান, তুমি তো এটা অ্যাটমসফিয়ারে নিয়েছো, তাহলে এটাও অ্যাটমসফিয়ার এককে যদি নাও, তাহলে এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। V2 এর মান কত? V2 এর মান হচ্ছে গিয়ে তোমার, তুমি এখানের মধ্যে কি হিসেব করবা? বেসিক্যালি আয়তনটাই হিসেব করবা। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে আয়তনের মান কত? আয়তনটা V2টা আমি বের করব। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে এখানে 0 ডিগ্রি। কিভাবে বুঝলাম? এসটিপিতে আসলে সবসময় তাপমাত্রাটা 0 ডিগ্রি হয়। তাহলে এখানের মধ্যে কত হবে বলো তো? 200, 0 ডিগ্রি মানে 273 কেলভিন। তাহলে এখানের মধ্যে আমি যদি সাইড চেঞ্জ করি, আমি জাস্ট মানগুলো বসাই দেই ভাইয়া। এখানের মধ্যে হচ্ছে আমি যদি বলি, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 100 ভাগ 101.325, এটার সাথে গুণ করব 450, এটার সাথে গুণ করব 273, এটাকে আবার ভাগ করব 300, তাহলে 404 লিটার। দেখো বাবা, আমার এখানের মধ্যে তুমি একটু দেখো যে তুমিও একটু ক্যালকুলেশনটা কইরো যে আমার এখানে যে ক্যালকুলেটরে মানটা আসছে সেটা কি ঠিক কিনা। 404.14 হতে পারে, ভুল হতে পারে। এটা কোন এককে আসবে বলো তো? এখানের মধ্যে যেহেতু আয়তনটা আমরা মিলিলিটার এককে নিয়ে কাউন্ট করেছি, তাই এটা আসলে আয়তনটা কি এককে আসবে? মিলিলিটার এককেই চলে আসবে। কোন এককে? মিলিলিটার এককেই চলে আসবে। কোন এককে চলে আসবে? মিলিলিটার এককেই চলে আসবে। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? সো ভালো করে খেয়াল করো, গে-লুসাকের সূত্র মানে বয়েল এবং চার্লসের সূত্র রিলেটেড 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিম্নে চাপের একটা বক্ররেখা পাওয়া গেছে। মানে একটা রেখা, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের রেখাগুলো এরকম হয়, রাইট? এখন দেখো এখানের মধ্যে কি দিছে, এই যে এই বরাবর হচ্ছে পি
আর ভি। আর এখানের মধ্যে বলছে এসটিপিতে এক্স বিন্দু, এই যে এক্স বিন্দু কিন্তু এই জায়গাতে ভাইয়া গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা সূত্রটা কি জানি, এখানের মধ্যে অলরেডি পিভি দেওয়া আছে না, আমরা কি জানি P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান হচ্ছে P2 V2 বাই T2। এটা আমরা জানি না, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে P1 V1 এর কিন্তু একসাথে মান দেওয়া আছে, এইটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। দেখো এখানের মধ্যে এই জায়গাটা একটু দেখো বাবা, এই জায়গাটা দেখতেছো, এই যে এই জায়গাটা এখানে এক্স এর সাথে কিন্তু এইটার কানেক্টেড, এক্স এর সাথে কিন্তু এইটা কানেক্টেড। তাহলে দেখো এক্স এর সাথে যেহেতু এটা কানেক্টেড, এক্স এ এখানে মান কত 0.5, এটা কিসের মান পি আর ভি একসাথে মান, এটা কিন্তু পি আর ভি এর একসাথে মান। তার মানে তুমি এখানে বলতে পারো এই যে P1 V1 এর একসাথে মান কত দেয়া আছে বলো তো ভাইয়া, একসাথে মান দেয়া আছে 0.5, কত 0.5 লিখে দিলা, কোনো সমস্যা নেই। T1 এর মান কত বলো তো, এটা কত তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড না, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 298 কেলভিন। তার পরবর্তীতে দেখো এসটিপিতে বলছে, তাহলে এসটিপিতে তাপমাত্রা কত হয়, আমরা জানি এসটিপিতে তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন বলতে পারি, অথবা কি বলতে পারি 273 কেলভিন। তার মানে এখানের মধ্যে আমরা কি বলতে পারি বলো তো, এসটিপিতে 273 কেলভিন। বোঝাতে পারছি নিশ্চয়ই। তাহলে এখানের মধ্যে তোমাকে কি বলছে এসটিপিতে, তাহলে এখানের মধ্যে দেখো বুঝছো এক্স গ্যাসের আয়তন, তুমি এখান থেকে ভি বের করবা। বলো তো তুমি যদি চাপের কথা বলো, এসটিপিতে চাপ কত 1 অ্যাটমসফিয়ার না, তাহলে তুমি এখানের মধ্যে কি লিখতে পারো 1 অ্যাটমসফিয়ার। তাহলে এবার তুমি জাস্ট কি করবা, V2 এর মানটা সাইড চেঞ্জ করে বের করে ফেলবা, কত হবে 273 গুণন 0.5 ডিভাইডেড বাই 298। এখন তুমি দেখো তো এখানে কি হবে, V2 সমান সমান কত আসে দেখো, 273 গুণন 0.5 ডিভাইডেড বাই 298, তাহলে 0.45 কত হবে বলো তো। এখানের মধ্যে আমরা আয়তনটা কোন হিসাবে ধরেছিলাম, এই যে দেখো এখানের মধ্যে আয়তনটা কোন হিসাবে দেয়া আছে, এখানের মধ্যে আয়তনটা অ্যাটমসফিয়ার, আমরা 1 লিটার, এটা অবশ্যই লিটার এককে চলে আসবে। বুঝতে পারছি, কারণ কিভাবে বুঝলেন লিটার একক, এই যে দেখো পিভিতে দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে পিভিটাতে দেখো এই যে দেখো লিটার অ্যাটমসফিয়ার, মানে আমি যে পিভি এর মানটা লিখছি এখানের মধ্যে লিটার অ্যাটমসফিয়ার মানে কি, এটার আয়তনটা লিটার এককে এবং এই যে পিটা হচ্ছে অ্যাটমসফিয়ার একক। বুঝতে পারছি, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তার পরবর্তীতে আসো, হোপফুলি তোমরা এই যে সূত্রগুলো রয়েছে, গেলুসাকের সূত্র, বয়েল চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো থেকে কোশ্চেন সলভ করতে পারবা ইনশাল্লাহ। এবার আসো অন্যতম একটা গুরুত্বপূর্ণ সূত্র, এই সবগুলো সূত্র যদি একসাথে সমন্বিত করা হয় তাহলে এটা একটু প্রুফটা দেখো, তাহলে কি পাওয়া যায়, পিভি সমান সমান এনআরটি। তবে এখান থেকে আমি একটা কমন কথা বলি ভাইয়া, সবসময় মনে রাখবা এখানের মধ্যে, সেটা হচ্ছে এখানের মধ্যে কোনটা মানে কি বুঝায়, বুঝছো আমি এখানের মধ্যে আমি তোমাকে সব কিছু বুঝাই দিচ্ছি, জাস্ট মনে রাখবা। এখানের মধ্যে যে আর এর একক নিয়ে সবার জ্ঞানজাম লাগে ভাই, কোন এককে নিব, এখন থেকে দুনিয়ার যত পিভি সমান এনআরটি সূত্র আসুক সব সময় আর এর মান 0.0821 এইটাই ধরবা। এটার এককটা কি, এটার এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, তার পরবর্তীতে পার মোল, তার পরবর্তীতে পার কেলভিন। এটা মনে রাখবা, কি করব, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখান থেকে তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া এখানের মধ্যে আমার যে চাপটা আছে সেটা কোন এককে রাখতে হবে, চাপটা অ্যাটমসফিয়ার এককে রাখতে হবে। কিভাবে বুঝলাম, কারণ আর এর মানটার এককটা দেখো এখানে অ্যাটমসফিয়ার লেখা, এখান থেকে কানেক্ট করবা। ভি এর মানটা কিসে নিবা, দেখো এখানে কি লিটার দেয়া না, এখান থেকে বুঝতে হবে ভিটা লিটারে নিতে হবে। তারপরে এনটা কি, এন তো মূল সংখ্যা তোমরা জানো, টিটা তাহলে কিসে নিতে হবে বলো তো ভাইয়া, কেলভিন, তাহলে এটাকে তোমাকে কেলভিনই নিতে হবে, মনে রাখবো। এখন এখানের মধ্যে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমার এন নিয়ে, বুঝতে পারছো আমার কথা, এন নিয়ে কিন্তু তোমরা 19-এও পড়াশোনা করেছো, এন সমান সমান দুইটা জিনিস লিখতে পারো, ডাব্লু ডিভাইডেড বাই এম। এখান থেকে তোমার ব্যাপন হার নির্ণয় করা আসতে পারে, কি আসতে পারে, ব্যাপন হার, যেখানে তোমার এই জিনিসটা কাজে লাগবে। এই যে দেখো এখানের মধ্যে তুমি এই সূত্রটা থেকে, মানে এই যে এখানে এম এর ব্যবহারের মাধ্যমে এখান থেকে ব্যাপন হার বের করতে পারো, ব্যাপন হার। তার মানে তুমি মনে রাখবা যখন মাঝে মাঝে ব্যাপন হার কত দূরত্বে মিলিত হবে গ্যাস দ্বয়, তখন তুমি এখানে এন সমান সমান কি লিখতে পারো, ডাব্লু বাই এম। ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে প্রশ্নের ভর, মনে রাখবা কিসের ভর, প্রশ্নের ভর, প্রশ্নে যেই ভরটা দেয়া থাকে,
প্রশ্নের ভর, আর এম মানে কি ওই যৌগের আণবিক ভর, যে যৌগটা দেয়া থাকে তার আণবিক ভর। আর সেকেন্ডলি আমি আরেকটা জিনিস বলতে পারি, মাঝে মাঝে অণুর সংখ্যা দেয়, সেই ক্ষেত্রে এন সমান সমান উপরে লিখবো এন মানে অণুর সংখ্যা, নিচে হচ্ছে 6.02 গুণন 10⁻23, মানে যখন যেটা জিজ্ঞেস করবে তখন সেটা লিখবে। তাহলে এন সমান সমান প্রয়োজন অনুসারে, মূল সংখ্যা দেয়া থাকলে মূল সংখ্যা, তাহলে এন সমান সমান W/m। প্রশ্নে যদি ইকুয়েশন ওইভাবে দেয়া থাকে ওইটা ইউজ করবা, অথবা নিচেরটা ইউজ করবা। অনুসংখ্যা জিজ্ঞেস করলে নিচেরটা, ব্যাপন হার জিজ্ঞেস করলে উপরেরটা। এটা কিসের সংখ্যা বলো তো বাবা? এটা হচ্ছে এনটা হচ্ছে অণুর সংখ্যা। কিসের সংখ্যা? অণুর সংখ্যা। অণুর সংখ্যা, তাহলে অণুর সংখ্যা জিজ্ঞেস করলে নিচেরটা, আর পারমাণবিক ভর, আণবিক ভর বা ব্যাপন হার বললে উপরেরটা দিয়ে করবা। তবে এখানের মধ্যে কয়েকটা জিনিস তোমার মনে রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পি এর একক। মনে রাখবো পিটা সবসময় অ্যাটমসফিয়ারে রাখতে হবে। তো মাঝে মাঝে মনে রাখবা যে পি এর মানটা প্যাসকেলে দিয়ে দেয়, তাহলে প্যাসকেল থেকে তুমি অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা? মনে রাখবা প্যাসকেল থেকে যদি এটা করো 10, 13, 25 এই সংখ্যাটা দিয়ে কি করবা? ভাগ করে দিলেই হয়ে যাবে। মাঝে মাঝে দেখবা কিলো প্যাসকেল দিয়ে দিছে, কিলো প্যাসকেল থেকে, এটা একটু নোট করবা। অ্যাটমসফিয়ারে তখন কি করবা? ওই 10, 13, 25ই লিখবা, 10, 13, 25ই লিখবা, কিন্তু 101-এর পরে একটা দশমিক দিবা, দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ারে পেয়ে যাবা। মাঝে মাঝে এভাবে দেয়, এটা অনেক আসে, মিলিমিটার পারদ-চাপ। তাহলে মিলিমিটার পারদ-চাপ থেকে তুমি অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা? মনে রাখবা এখান থেকে যদি যাও 760 দিয়ে কি করবা? ভাগ করে দিবা। কি করে দিবা? ভাগ করে দিবা, তাহলে হয়ে যাবে। সো এই তিনটা জিনিস আসলে চাপের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে যদি অ্যাটমসফিয়ার সরাসরি দিয়ে দেয়, ধরো তোমাকে প্রশ্নের মধ্যে অ্যাটমসফিয়ার সরাসরি দিয়ে দিচ্ছে, তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি অ্যাটমসফিয়ারটা সরাসরি বসে ক্যালকুলেশন করো। যদি অ্যাটমসফিয়ার না দিয়ে প্যাসকেল দেয়, এটা দিয়ে ভাগ করবো, কিলো প্যাসকেল দিলে এটা দিয়ে ভাগ করবো, মিলিমিটার পারদ-চাপ দিলে এই সংখ্যাটা দিয়ে কি করব? ভাগ করে ম্যাথগুলো বের করে ফেলবো। বুঝাতে পেরেছি হোপফুলি? এবার আসো ভালো করে খেয়াল করো ভাই, এইগুলোতে গেল এইগুলোর হিসাব, তার পরবর্তীতে যদি আমি তোমাকে হিসাব করি, দেখো বুঝো, ভালো করে খেয়াল করো। এবার আমি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আয়তন। ভাইয়া আয়তন কিসে কিসে দিতে পারে? ধরো আয়তন সবসময় তুমি ভি এর মান কিসে রাখবা? লিটারে রাখবা। যদি কখনো এরকম থাকে যে ভাইয়া মিলিলিটারে দেয়া আছে, কিসে দেয়া আছে? মিলিলিটারে দেয়া আছে, তাহলে মিলিলিটার থেকে যদি তুমি লিটারে কনভার্ট করতে চাও, তাহলে কি করবা? 1000 দ্বারা ভাগ করবা। বুঝতে পারছি? এখন আরেকটা জিনিসও মনে রাখতে হবে, মিলিলিটার যেই কথা, সেন্টিমিটার কিউব একই কথা, এটা মাথায় রাখবা। মিলিলিটার আর সেন্টিমিটার কিউব একই কথা, সেমভাবে লিটার আর ডেসিমিটার কিউব একই কথা। বুঝাতে পারছি? এই দুইটা জিনিস একটু কনফিউশন রাখো না বাবা, একটু কনফিউশনটা ক্লিয়ার করো। সেন্টিমিটার কিউব বা মিলিলিটার যাহা কথা, লিটার আর ডেসিমিটার কিউব একই কথা। সো যদি কখনো ভাইয়া ডেসিমিটার কিউব দেয়, তাহলে ওই লিটার আর ডেসিমিটার কিউব একই কথা। 100 লিটার সমান সমান 100 ডেসিমিটার কিউব, 1000 লিটার সমান সমান 1000 ডেসিমিটার কিউব। বোঝাতে পেরেছি? এখন তো গেল এইগুলো হচ্ছে গিয়ে তোমার সেন্টিমিটার কিউব, মিলিমিটার কিউব। সো এই জিনিসগুলো এভাবে আসবে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে মনে আসতেছে না, সেটা 1000 দিয়ে গুণ, যদি চলে আসে আমি তোমাদেরকে দেখাই দেবো। জাস্ট এই কনসেপ্টগুলো একটু মনে রাখবা। তাপমাত্রা তো জানোই কেলভিনে সবসময় নিতে হয়। তাহলে পিভি সমান সমান এনআরটি দিয়ে কীরকম প্রশ্ন আসতে পারে দেখো, এটা আমরা ব্যাপন হার একটু পরে দেখব। কত দূরত্বে মিলিত হবে স্টপ কক খোলা অবস্থায়, কতটুকু বেপিত হবে, তখন স্টক খোলাতে হবে, কোনটি আগে বেপিত হবে, এগুলো ব্যাপন হার আমরা পরে নির্ণয় করতেছি। আগে আমরা এখান থেকে সহজ সহজ কিছু প্রশ্ন সলভ করি। এই দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন দিয়েছে, সেটা কোন বোর্ডে আসছিল? এটা বোর্ড সংখ্যা হচ্ছে ঢাকা বোর্ড, 2025 সালে এসেছিল। কি জিজ্ঞেস করেছে? এ গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা নির্ণয় করো। এ গ্যাসে বিদ্যমান কিসের সংখ্যা? অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এ গ্যাস কোনটা? এ গ্যাস হচ্ছে এইটা, এই যে দেখো এ গ্যাস, এই যে দেখো এটা হচ্ছে এ গ্যাস। এখন তোমার অণুর সংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবা ভাইয়া? তুমি বলছিলাম না, তুমি সূত্রটা কি জানো? তুমি সূত্র জানো হচ্ছে পিভি সমান সমান হচ্ছে এন আর টি। অণু সংখ্যা দিলে আমরা কি করব? পিভি, এখানে এনটাকে ভাঙে এন ডিভাইডেড বাই কি লিখবো? 6.02 গুণন 10⁻23। এটা কিসের সংখ্যা? অণুর সংখ্যা, ইন্টু কি হবে? আর টি দিয়ে দিব। এখন আমাকে এখান থেকে কিসের সংখ্যা বের করতে হবে? এন এর সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ অণুর সংখ্যা বের করতে হবে। তাহলে তুমি যদি অণুর সংখ্যাটা বের করো, তাহলে এন সমান সমান কি করবা বলো তো? তুমি ধরো পি ইন্টু ভি ডিভাইডেড বাই হচ্ছে আর টি, আর এটা যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাও, আসবে এখানে 6.02 গুণন 10⁻23। এবার আসো আসল কাহিনীতে ভাইয়া, অণুর সংখ্যা যে তুমি এখানে বের করবা, দেখো ভালো করে বুঝো।
পি মানে কি? পি মানে হচ্ছে চাপ, রাইট? পি মানে কি? পি মানে হচ্ছে চাপ। এখানে চাপটা কিসে দেয়া আছে বলো তো? এই যে দেখো, ভালো করে খেয়াল করে, এখানে দেখো সেন্টিমিটার পারদ-চাপ দেয়া আছে। কিন্তু তুমি কি এখানের মধ্যে এক জায়গার মধ্যে আগে যে আমরা করলাম সেন্টিমিটার পারদ-চাপ, মিলিমিটার পারদ-চাপ শিখেছি। কি শিখেছি? মিলিমিটার পারদ-চাপ থেকে শিখেছি, কয়েকটা জিনিস শিখেছি, কিন্তু সেন্টিমিটার কিন্তু আমরা দেখিনি। কিন্তু এখানে কি হলো? সেন্টিমিটার পারদ-চাপ চলে আসলো। তাহলে ভাইয়া সেন্টিমিটার পারদ-চাপ দিলে কিভাবে কি করব? খুবই সহজ ভাইয়া, যেমন আমরা করেছিলাম না, মিলিমিটার পারদ-চাপ যদি দিয়ে দেয় তখন আমরা কিভাবে কি করব? 760 দিয়ে যদি ভাগ করি তাহলে কিসে পাবো? অ্যাটমসফেয়ারে পাবো। সেম একইভাবে ভাইয়া যদি কখনো সেন্টিমিটার পারদ-চাপ দিয়ে দেয় তাহলে মনে রাখবা জাস্ট 760 না, শূন্যটা কেটে দাও, 76 দিয়ে যদি তুমি কি করো? ভাগ করো। কি করো? ভাগ করো। তাহলে কিসে চলে আসবে? অ্যাটমসফেয়ারে চলে আসবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এটা একটু লিখে রাখবা, এটা একটু নোট করে রাখবা। এখন দেখো, তাহলে এখান থেকে যদি আমি তোমাকে বলি এখানে কত হবে বলো তো? তুমি আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে পি এর মানটা কত হবে? পি এর মান হচ্ছে দিছে কত? 80 সেন্টিমিটার। তাহলে 80টাকে কি করব? 76 দিয়ে ভাগ করলে আমাকে এটাকে কিসে রাখতে হবে? অ্যাটমসফেয়ারে রাখতে হবে। আয়তনটা লিটারে রাখতে হবে। আয়তন কত দিছে? মিলিলিটার দিয়ে দিছে ভাইয়া। মিলিলিটার দিলে হবে? আমি বলছি না, সবসময় মনে রাখবা আর এর যে মানটা 0.0821, এটা কি? লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার কেলভিন। একটু আগে বলছি তো কোনগুলোকে কোন এককে রাখবা, একটু আগে কিন্তু লিখে দিয়েছি। সেই ক্ষেত্রে আমার এখানে 450, এটাকে লিটারে নাও। তাহলে লিটারে নেওয়া তো খুবই সহজ, 450কে 1000 দিয়ে ভাগ করো। তাহলে তাপমাত্রাটা কেলভিনে নাও। তাপমাত্রা কত দেওয়া আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 273-এর সাথে যোগ করলে 303, গুণন হবে কত? 6.02 গুণন 10⁻23। যা আসবে তাই অ্যান্সার পাবে, যা আসবে তাই অ্যান্সার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সো এই জিনিসগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে। যদি তুমি এইভাবে মনে রাখতে না পারো তাহলে কিন্তু বিপদ। এইভাবে বের করাগুলো খুবই সহজ। বুঝাতে পেরেছি? সেইমভাবে অসংখ্য প্রশ্ন আসে, অসংখ্য প্রশ্ন আসে। তার পরবর্তীতে দেখি এখানের মধ্যে এই প্রশ্নটা, গতিশক্তি দরকার নেই, আচরণ করবে কিনা এটা পরে দেখবো আমরা। কত গ্রাম, এই যে দেখো, এ পাত্রে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, এই যে একটা প্রশ্ন, এ পাত্রে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে গণনা করো। তাহলে এ পাত্র কোনটা? এটা কোন বোর্ডে আসছিল? এটা আসছিল হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে, মানে রিসেন্ট বছর আসা প্রশ্ন। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি কি দেয়া আছে? এখানের মধ্যে কার্বন ডাই অক্সাইড আয়তন টায়তন অনেক কিছু দেয়া আছে। মানে কত গ্রাম মানে কি? গ্রাম মানে হচ্ছে কত গ্রাম, মানে প্রশ্নে দেয়া ভর চেয়েছে, ডাব্লুর মান চেয়েছে। মনে রাখবা প্রশ্নে দেয়া ভর বা চাওয়া ভরটা হচ্ছে ডাব্লু। আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্র জানি পিভি সমান সমান হচ্ছে এনআরটি। যদি আমার চাওয়া ভর বা দেয়া ভর, ভর রিলেটেড জিনিস চাই তাহলে এন এর মান কি করব? একটু আগে লিখে দিয়েছি না, ডাব্লু/এম, এটা হচ্ছে আরটি। ডাব্লু মানে কি? প্রশ্নে চাওয়া ভর। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কি লিখবো বলো তো ভাইয়া? পি এম পি ভি ডিভাইডেড বাই এখানে কি হবে? আর টি, রাইট? তাহলে ডাব্লু সমান সমান এখানে ভর কত? এটা এম মানে কি? কার্বন ডাই অক্সাইডের ভর। কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 গ্রাম। বের করে দেখো, এটাই হচ্ছে এম এর মান, রাইট? তাহলে এখানের মধ্যে আমরা কত লিখবো? 44। চাপ কত দেয়া আছে বলো তো ভাইয়া? এখানে চাপ দেয়া আছে অ্যাটমসফিয়ারেই দেয়া আছে ভাই, কোনো ঝামেলাই নেই, আমরা অ্যাটমসফিয়ারেই তো চাই, 30। তাহলে ভি আয়তন কত দেয়া আছে? লিটারেই চাই, তো লিটারেই দেয়া আছে 50। আর এর মান কত? 0.0821। তাপমাত্রা কত বলো তো ভাইয়া? কতটুকু তাপমাত্রা? এখানের মধ্যে কি তাপমাত্রা দেয়া নেই? এ পাত্রে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে? অবশ্যই এখানে তাপমাত্রা দেওয়ার কথা, এখানে হয়তো বা কোনোভাবে স্কিপ করে গেছে তাপমাত্রাটার মান। ধরে নিলাম যেহেতু তাপমাত্রা দেয়া নাই, ধরে নিলাম এখানের মধ্যে স্কিপ করছে, এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ধরে নিলাম যেটা দেয়া থাকবে সেটাই আসলে ধরে নিবা। তাহলে এখানে কত হবে? 300। তাহলে এখানের মধ্যে ডাব্লু যা আসবে তাই উত্তর। তাহলে আমরা একটা অনুসংখ্যা বের করা শিখলাম, আর একটা কি বের করা শিখলাম বলো তো ভাইয়া? এখানের মাধ্যমে ডাব্লু বের করা শিখলাম, রাইট? সো এভাবে কিন্তু অসংখ্য, তোমাকে আসলে জিনিসগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে, শিখলে জিনিসগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তার পরবর্তীতে বেই গ্যাসের অনুসংখ্যা, এইগুলো পারবে ইনশাল্লাহ। স্টপ কক খোলা অবস্থা। এখন আসো, এইগুলো যদি তুমি হিসাব করতে পারো, মোট গতিশক্তি দরকার নেই। এবার এইগুলো ছাড়া একটা প্রশ্ন আসে প্রায় সময়, কে আসলে ব্যাপন হয়? মনে রাখবা যার ভর, এটা 19-এও পড়েছো যদিও বা, আমি তবুও বলে দিই যে ভাইয়া যার ভর কম সে কিন্তু তাড়াতাড়ি ব্যাপিত হয়। এই যে দেখো কোনটা তাড়াতাড়ি ব্যাপিত হবে, এখানে প্রশ্নটা দেখো বলেছে, প্রশ্নটা বলেছে গ্যাস দ্বয়ের মধ্যে কোনটি আগে 3 নাম্বার পাত্রে ব্যাপিত হবে স্টপ কক খোলা থাকবে। তার মানে যখন এরকম টাইপের প্রশ্ন দিবে, তখন মনে রাখবা যার আণবিক ভর এম এর মান, মানে যার আণবিক ভর
ভর কম তার ব্যাপন হার বেশি। এটা একটু মনে রাখবা। তার কি হবে বলো তো ভাইয়া? ব্যাপন হার তুলনামূলকভাবে কি হবে? বেশি হবে। কিরকম ভাইয়া? দেখো একটু খেয়াল করে আমি তোমাকে দেখাই, আমরা মনে রাখবো। এই যে দেখো আণবিক ভর আমরা কিভাবে বের করব? দুই ক্ষেত্রে দুইটা গ্যাসের আণবিক ভর বের করতে হবে তোমাকে। দুই ক্ষেত্রে কি করব? দুইটা গ্যাসের আণবিক ভর আমরা কি করব? নির্ণয় করব। তাহলে দুই গ্যাসের দুইটার আণবিক ভর যদি আমরা নির্ণয় করি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পিভি সমান সমান হচ্ছে এন আর টি। আণবিক ভর কোথায় থেকে পাওয়া যায় বলো তো ভাইয়া? পিভি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আণবিক ভর কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। দুই গ্যাসের এম বের করবা। আর টি, কারণ তুমি জানো না গ্যাসটা কোনটা, তাহলে এখানে এম যদি পাঠাই দাও এখানে, তাহলে উপরে হবে হচ্ছে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি ভি। এটাই সেম ভাবে এখানের মধ্যেও তুমি এই যে পিভি সমান সমান দুই গ্যাসের ক্ষেত্রে এন আর টি এভাবে লিখবা। পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি, তার পরবর্তীতে এম সমান সমান কি হবে? ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি ভি। তাহলে এটা কোন গ্যাস বলো তো বাবা? এটা গ্যাস নাম্বার হচ্ছে পাত্র 1। চিন্তা করলাম এটা 1 নাম্বার পাত্র, এটা চিন্তা করলাম আমরা 2 নাম্বার পাত্র। বুঝাইতে পারছি? একটা 1 নাম্বার আর একটা 2 নাম্বার। এখন তুমি কি করবা? ধাপ ধাপ করে তাদের মানগুলো জাস্ট বসাই দিবা। তাহলে এম এর কতটুক ভর আছে দেখো? 0.5 গ্রাম। বসিয়ে দাও 0.5 গুণন আর এর মান কত? আমি বলছি যত রকম এটা সূত্র আছে 0.0821 বসাবো। তাপমাত্রা কত বলো তো ভাইয়া? এটার তাপমাত্রা এটা দেয়া আছে হচ্ছে গিয়ে তোমার 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি মানে কত? 273 এর সাথে যোগ করলে 293 কেলভিন। পি কত? চাপ কত দেয়া আছে বলো তো? চাপ দেয়া আছে 780। বাট মিলিমিটার পারদ কি আমরা নিতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে কিসে নিব? 780কে যদি আমরা 700 মিলিমিটার পারদচাপ থাকলে 760 দিয়ে ভাগ করলেই হয়, রাইট? ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। কত? 300। তাহলে 300কে তুমি ভাগ করো কি দিয়ে? আয়তনকে যদি তুমি ভাগ করো 1000 দিয়ে ভাগ করলেই মিলিমিটার পেয়ে যাবে, মানে লিটার পেয়ে যাবে। যা আসবে তাই আসলে অ্যান্সার। জাস্ট আমি কি করছি, যে জিনিসগুলো যেভাবে রাখতে বলছি সেভাবে তুমি জাস্ট একটু রাখো, তাহলে জিনিসপত্র খুব সহজে বেরোয় যাবে। বুঝাইতে পারছি? জিনিসগুলো খুব সোজা। দেখো সেম একইভাবে এখানে দেখি এম এর মান যদি তুমি বের করতে চাও, ডাব্লুর মান কত দেখো তো? এখানে দিচ্ছে 0.21। লিখো 0.21। তাহলে উপরে এটার মান কত হবে? 0.0821। তাপমাত্রা 20 ডিগ্রি মানে 293 কেলভিন। তারপরে পি এর মান কত? পি এর মান হচ্ছে এখানের মধ্যে চাপ কত? 1.20 গুণন। তার পরবর্তীতে কি হবে বলো তো? ভি। ভি মানে হচ্ছে আয়তন। আয়তন কত? 200 মিলিলিটার। চাপ দিছে 1 অ্যাটমসফিয়ার এককে আছে, আর আয়তনটা হচ্ছে 200 মিলিলিটার, তার মানে হচ্ছে 200 ডিভাইডেড বাই 1000। যা আসবে তাই উত্তর। এখন তুমি এখানের মধ্যে দুইটার ভর বের করবা। কি করবা? দুইটার ভর বের করবা। যার ভর তুলনামূলকভাবে কম সে তাড়াতাড়ি কি হবে বলো তো? ব্যাপিত হবে। সহজ জিনিস। যার ভর তুলনামূলকভাবে কম হয় সেটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সেটার ব্যাপন হার তুলনামূলকভাবে কি হবে বলো তো ভাইয়া? বেশি হবে, সেটা তাড়াতাড়ি ব্যাপিত হবে। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছো। সেম একইভাবে দেখো এরকম টাইপের মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়, দিয়ে বলে যে ভাইয়া কত দূরত্বে জিনিসপত্র মিলিত হবে? খুবই সহজ জিনিস। দেখো কিরকম সহজ জিনিস, দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো। এখানে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এখানের মধ্যে যে গ্যাসটা উৎপন্ন করে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ভাইয়া। তার মানে তুমি কি করতেছো? এখানের মধ্যে এই গ্যাসটা কি? অ্যামোনিয়া। তুমি এই দিক থেকে অ্যামোনিয়া গ্যাস দিচ্ছ। বুঝাইতে পারছি? তার পরবর্তীতে যদি আমি এখানের মধ্যে হিসাব করি, এখানের মধ্যে মিথানল আর পটাশিয়াম পেন্টাক্লোরাইড এখানে বিক্রিয়া করলে বি গ্যাস উৎপন্ন করে। তাহলে বি গ্যাস যদি এখানে আমরা হিসাব করি, এটা হাইড্রোজেন আর ক্লোরিন মিলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। তার মানে এইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস যায়। এখন বলছে দুইটা কত দূরত্বে মিলিত হবে। দেখো ভাইয়া সবসময় মনে রাখবা ব্যাপন হার নামে একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, কি হার বলেছি? ব্যাপন হার। কি হার? ব্যাপন হার। কি হার বলেছি বলো তো ভাইয়া? ব্যাপন হার। কি হার? ব্যাপন হার। তাহলে ব্যাপন হারের কথা যদি আমি তোমাকে বলি, সেই ক্ষেত্রে আমার এখানে কি হবে? ব্যাপন হার সবসময় মনে আছে ওই যে পিভি সমান সমান ডাব্লু বাই এম আর টি করি না? এখানের মধ্যে যে এমটা আছে এটাই আসলে হচ্ছে ব্যাপন হার বের করার মেইন অস্ত্র। এম পারমাণবিক ভর দিয়ে ব্যাপন হার বের করতে হয়। কিভাবে ভাইয়া সেটা আমি তোমাকে একটু দেখাই, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে সবসময় মনে রাখবা ভাইয়া, সবসময় মনে রাখবা যে R1 হ্যাঁ ডিভাইডেড বাই R2, এটা দুইটা গ্যাসের ব্যাপন হার সমান সমান। এই যে রুট ওভার হচ্ছে গিয়ে যদি R1 এখানে উপরে থাকে, এখানের মধ্যে M1 নিচে দিবা, উপরে দিবা M2।
তাহলে কি মনে রাখবো ভাই এখানের মধ্যে? আমরা এখানের মধ্যে মনে রাখবো এই যে R1 আর R2 এটা হচ্ছে আমাদের ব্যাপন হার। কি হার? ব্যাপন হার। কার ব্যাপন হার কত গুণ হবে না হবে বুঝতে পারছো? তাহলে R1 হচ্ছে এই যে M1 গ্যাসের ব্যাপন হার হচ্ছে R1, M2 গ্যাসের ব্যাপন হার হচ্ছে R2। এটা মনে রাখবো। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে R1 সমান সমান একটা জিনিস তুমি লিখতে পারো, সেটা হচ্ছে এখানের মধ্যে জাস্ট শর্ট করে দূরত্ব ভাগ সময়। এখানেও তুমি লিখতে পারো দূরত্ব ভাগ সময়। এগুলো আমরা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট যখন করব তখন তুমি দেখতে পারবা M2/M1। জাস্ট এইটা দিয়ে আসলে কত দূরত্বে মিলিত হবে সেটা আসলে আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি কত দূরত্বে মিলিত হবে। এখানে টি যদিও বা কাটাকাটি করা যায়, এটা আমরা পরে করতেছি। হ্যাঁ, কিভাবে ভাইয়া? দেখো একটু আগে যে ম্যাথটা দেখতেছিলাম, একটা গ্যাসের আণবিক ভর কত বলো তো? অলরেডি আণবিক ভর পাইছি। যদি আণবিক ভর দেওয়া না থাকতো তাহলে কি করতাম? পিভি সমান এনআরটি দিয়ে এই যে এম এর মানটা বের করতাম। খুবই সহজ ভাইয়া। মানে ধরো প্রশ্নের মধ্যে M1 M2 এর মান দেয়া আছে, তাহলে তুমি আর আলাদা করে এই সূত্র দিয়ে বের করবা না। যদি দেয়া না থাকতো তাহলে তুমি এই সূত্র দিয়ে আগে এম এর মানটা বের করতা, তারপর এই সূত্রটা অ্যাপ্লাই করতা। তাহলে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া? এখানের মধ্যে তুমি করবা R1 ডিভাইডেড বাই R2 সমান সমান আমরা কি করতে পারি? অথবা তুমি এখানের মধ্যে হিসাব করতে পারো, যেহেতু এ গ্যাস বি গ্যাস দিচ্ছে, তাহলে এ গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই বি গ্যাসের ব্যাপন হার সমান হচ্ছে কি? এটা উপরে গেলে এটা কি হবে বলো তো বাবা? এম এ, আর এটা হচ্ছে এম বি। এখন দেখো একটু চিন্তা করো, দেখো বাবা ভালো করে খেয়াল করো এখানের মধ্যে। সেটা হচ্ছে R1 R2 এর মান তো বের করবো, কত দূরত্বে এটা আমরা বের করবো, সমস্যা নেই। এখন দেখো ভালো করে খেয়াল করো, এম বি এর মান কত? এম বি কোনটা বলো তো ভাইয়া? হাইড্রোক্লোরিক অ্যাসিড না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর দেখো 36.5। এম এ এটার ভর কত বলো? এম এ কোনটা বলো তো? অ্যামোনিয়া গ্যাস না? এটার ভর দেখো হচ্ছে 17 গ্রাম। এখন আসল কাহিনীতে বাবা, সেটা হচ্ছে কত দূরত্বে মিলিত হবে। মোট রাস্তাটা কত? মোট রাস্তাটা দেখো 70 ডিগ্রি। তো ধরলাম আমরা তাদের সুবিধার্থে ধরে নিলাম যে ভাইয়া এটা আসলে এখানের কোনো একটা পথের ডিস্টেন্সে মিলিত হবে। তো এই যে পথটা তুমি দেখতে পারতেছো, চিন্তা করলাম এই পথটা এখান থেকে এতটুকু, এই পথটা ঠিক ওই পাশ থেকে ঠিক ওই পাশ থেকে হচ্ছে এতটুকু। এখন আমি ধরে নিলাম ভাইয়া যে পুরা পথটা এখান থেকে এখানে আমরা ধরলাম তারা আসলে এক্স ডিস্টেন্স, মানে এই অ্যামোনিয়া গ্যাস থেকে এক্স দূরত্বে মিলিত হবে। কি বললাম? অ্যামোনিয়া গ্যাস থেকে এক্স দূরত্বে মিলিত হবে। এই যে দেখো এটা হচ্ছে অ্যামোনিয়া এ গ্যাস, এখানে আমরা ছাড়বো, এখান থেকে আসলে এক্স ডিস্টেন্সে মিলিত হবে। তাহলে বলো তো বি গ্যাসটা কোন ডিস্টেন্সে মিলিত হবে? সেটাও কি এক্স ডিস্টেন্সে মিলিত হবে? না। আমরা তাহলে এটা ডিস্টেন্স কিভাবে বের করবো ভাইয়া? খুবই সহজ, হিসাব নিকাশ খুবই সহজ। আমরা যদি পুরাটা থেকে এক্সটা বিয়োগ করি তাহলে কি আমরা বাকিটুকুর মান পেয়ে যাবো না বলো তো? এটা তো ছোট্টবেলার ম্যাথ ভাইয়া। পুরাটা থেকে যদি এই যে দেখো পুরাটা 70, এখান থেকে যদি পুরা 70 থেকে যদি আমরা এইটুক বাদ দিই, দেখো এটা হচ্ছে পুরাটা 70 থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে বাকি অংশটুকু আমরা অটোমেটিকলি পেয়ে যাব। তাহলে এটা আমরা কি করলাম? অ্যামোনিয়া গ্যাস থেকে কত দূরত্বে? এক্স দূরত্বে। ওই যে আমরা মনে আছে এখানের মধ্যে আমরা বলছিলাম দূরত্ব ভাই সময়। তাহলে আমরা নিচে কি লিখতে পারি? আমরা নিচে দুইটারই সময় দিতে পারি, সমস্যা নেই। কারণ দুইজন বেপিত হওয়ার জন্য একই সময় পাবে। এমন না যে একজন 10 মিনিট ধরে বেপিত হবে, দুইজন আরেকজন 20 মিনিট, না, দুইজন দৌড়ানোর জন্য একই সময় পাবে। এখন দেখো আর এর মানের কথা যদি বলি, এ গ্যাসের ক্ষেত্রে তুমি এখানের মধ্যে দেখো তো সে এখান থেকে দৌড়ানো শুরু করছে, কত দূরত্ব গেছে? এক্স দূরত্ব। তাহলে এখানের মধ্যে এ গ্যাসের জন্য এক্স দূরত্ব, বি গ্যাসের জন্য কত হবে বলো তো? 70 মাইনাস এক্স ডিস্টেন্স। তাহলে এখানের মধ্যে আমি ভর দুইটা লিখে ফেলি, একটার ভর কত? পি হচ্ছে 36.5, আরেকটা কত? আরেকটা হচ্ছে 17। ক্লিয়ার? তাহলে আমি এখানেরটি কাটাকাটি, তাহলে এক্স ডিভাইডেড বাই 70 মাইনাস এক্স সমান সমান হচ্ছে রুট ওভারের মানটা না আমরা ক্যালকুলেট করে ফেলি, 36.5 ভাগ 17, তাহলে হচ্ছে 2.147। বুঝতে পারছি? এখন দেখো ভালো করে খেয়াল করো ভাই, আমি যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কি হবে? এক্স সমান সমান গুণন যদি 2 করি,
জাস্ট ক্যালকুলেশন করো, দুইটাই পাশে আসলে হবে 2 আর একে 3.14x সমান হচ্ছে 150.29। x সমান কত আসবে 150 ভাগ 3.47.86। বুঝাইতে পারছি কি হবে 47.86। তার মানে আমরা কি বলতে পারি এক্স এর এই জায়গা থেকে 47.86, তাহলে বাকিটুকুর ডিস্টেন্স কত হবে 70 থেকে বাদ দাও, তাহলে এটা 70 থেকে যদি তুমি 47.86 বাদ দাও তাহলে তুমি বাকিটুকুর ডিস্টেন্স পেয়ে যাবে। খুবই সহজ। তাহলে অ্যামোনিয়া গ্যাস কত দূরত্বে মিলিত হবে এ গ্যাস থেকে 47.86 মিটার, তাহলে বি গ্যাস থেকে কত, বি গ্যাস থেকে হচ্ছে এই 70 থেকে যদি আমি এক্স বা 47.86 বিয়োগ দিই তাহলে অত দূরত্বে মিলিত হবে। জাস্ট তুমি এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে দুনিয়ার সব ম্যাথ সলভ করতে পারো। জাস্ট একটা জিনিস মনে রাখবা, মাঝে মাঝে এম এ আর এম বি এর মান দিয়ে দেয়, মাঝে মাঝে দিয়ে দেয় না। আসলে জাস্ট তোমাকে এখানে নতুন কনসেপ্ট হচ্ছে এই জিনিসটা একটু ধরতে হবে। এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে জিনিস আসলে দুনিয়ার সহজ, আর বাকি সব কিছু ইজি একদম। যেমন এখানের মধ্যে দেখো কুমিল্লা বোর্ড 23-এ দিছিল, এখানের মধ্যে একটাই ঝামেলা করছে, সেটা হচ্ছে এই যে দেখো ঘনত্ব দিয়েছে। দেখো এখানের মধ্যে কিন্তু এ গ্যাস আর বি গ্যাসের কোনো ভর দেয়নি। তাহলে তুমি প্রাথমিকভাবে কি করবা ভাইয়া, দুইটা গ্যাসের ভর বের করবা। কিভাবে ভাইয়া দেখো আমি তোমাকে বলে দিই। প্রথম গ্যাসটার কথা যদি আমি তোমাকে বলি, এ গ্যাসের ক্ষেত্রে ধরো কোন গ্যাস, এ গ্যাসের ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে, তুমি পিভি সমান এনআরটি করবা। তার পরবর্তীতে কি করব, পিভি সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই এম, এখানে হচ্ছে আরটি। তুমি যদি সাইড চেঞ্জ করে নাও তাহলে এম সমান হচ্ছে ডাব্লু আরটি ডিভাইডেড বাই পিভি। এখন এখান থেকে তুমি কি করবা, এম এর মানটা নির্ণয় করবা। বললাম না যদি এম এর মান দিয়ে না দেয় তাহলে কি করতে হবে, এম এর মান দিয়ে না দিলে এম এর মানটা নির্ণয় করতে হবে। এখানে কি করব, ডাব্লুর মান দেখো কত গ্রাম দেওয়া আছে 0.745, 0.745 গুণন আর এর মান 0.0821। সারা জীবন এই পিভি সমান এনআরটি সূত্রে এটাই হয়। তার পরবর্তীতে যদি আমি বলি আর একটু চেঞ্জ করি, টি এর মান কত, টি এর মান হচ্ছে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি, মানে হচ্ছে 293 কেলভিন। আর পি এর মান কত, পি হচ্ছে প্রেসার 500 কত দিয়ে দিছে বলো তো 76, তাহলে এটাকে আমি অ্যাটমসফিয়ার দিলে 760 দিয়ে ভাগ করব। আয়তন কত দিছে 600 ml, আমি এটাকে লিটারে নিব কত দিয়ে 1000 দিয়ে ভাগ করব। বুঝাইতে পারছি হোপফুলি তুমি বুঝতে পারছো। এবার দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এটা যদি তুমি বুঝো তার পরবর্তীতে আমি এখানের মধ্যে কি করব বলো তো ভাইয়া, আমি এই যে বি গ্যাসেরটা বের করবো। বাট বি গ্যাসে তো ভাইয়া এত কিছু দিয়ে দেয় নাই, কিন্তু এত কিছু না দিলেও তোমাকে দেখো এসটিপি বলে দিছে। এসটিপির ক্ষেত্রে তাপমাত্রা হয় 0 ডিগ্রি, মানে 273 কেলভিন। বুঝছো, চাপ কত হয়, চাপ হয় 1 অ্যাটমসফিয়ার। এই দুইটা তো পাইছো। এখন এখানের মধ্যে ঘনত্বর মান দিছে, সবসময় মনে রাখবা ঘনত্ব মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই যদি আমি ডাব্লু করি এটা মানেই হচ্ছে ঘনত্ব, মানে তোমার প্রশ্নের মধ্যে ভি ডিভাইডেড বাই ডাব্লুর মান দেওয়া আছে, জাস্ট তোমাকে সাইড চেঞ্জ করে বের করে ফেলতে হবে। কি রকম ভাইয়া দেখো, এখানের মধ্যে আমরা দেখো পিভি সমান এনআরটি করবো। তাহলে এখানের মধ্যে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই এম, এখানে হচ্ছে আর টি। আমি এমটাকে এই পাশে সাইড চেঞ্জ করলে কি হবে, উপরে হচ্ছে ডাব্লু আর টি, আর পি ভিটাকে এ পাশে আনো, ভিটাকে প্রথমে রাখো, পিটাকে এই পাশে। জাস্ট এই জিনিসটাকে আমি কি করলাম, ওই পাশে নিয়ে গেলাম আর এমটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার আমি কি বলছি যে ডাব্লু বাই এম এটা সমান তুমি কি লিখতে পারো, ঘনত্ব লিখতে পারো। তাহলে ঘনত্বের মান কত 1.75 গুণন আর এর মান 0.0821, তাপমাত্রা কত বলো তো 273, রাইট। তার পরবর্তীতে দেখো এখানে এটা তো ডাব্লু বাই ভির মান তো লিখে ফেলছো অলরেডি। হ্যাঁ, পি এর মান কত, চাপ কত বলো তো, এটার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তুমি জাস্ট এখানে কি করবা, আণবিক ভর বের করবা। তাহলে দুইটার যখন তুমি আণবিক ভর, আমি এই ম্যাপটা করে দেওয়ার অন্যতম কারণই হচ্ছে এখানে ঘনত্ব যদি দেওয়া থাকে তখন তুমি সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করবা। ঘনত্ব মানেই মনে রাখবা ডাব্লু ডিভাইডেড বাই ভি, ঘনত্ব মানেই মনে রাখবো কি, ঘনত্ব মানেই মনে রাখবো হচ্ছে ডাব্লু বাই ভি, ঘনত্ব মানেই মনে রাখবো ডাব্লু বাই ভি, ঘনত্ব মানেই হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই ভি, এটার একসাথে মান দেয়া।
বোঝাতে পেরেছি? এখন তুমি কি করবা, দুইটা গ্যাস নল, যেটাকে আমি এর আগে ম্যাথটা যেভাবে করলাম, যে ধরে নেই দুইটা আসলে এরকম পাত্র, এক্স ডিস্টেন্সে, টোটাল ডিস্টেন্স কত দেখো তো এখানের মধ্যে, টোটাল ডিস্টেন্স কোনো কিছু দিয়ে দিছে? এই যে 1 মিটার বলছে, এই যে 1 মিটার লম্বা, তার মানে ধরে নিলাম এটা থেকে এটা 1 মিটার লম্বা। ধরে নাও দুইটার যে কোনো গ্যাস, ধরলাম এই গ্যাসটা এক্স মিটার দূরত্বে মিলিত হবে, তাহলে পরের গ্যাসটা কি হবে, 1 মাইনাস এক্স মিটার দূরত্বে মিলিত হবে। এবার করে ফেলো, এই আগের অ্যাপ্রোচে যেভাবে করেছিলাম ব্যাপন হার দিয়ে, এভাবে জাস্ট এই মানটা বের করে ফেলো। বুঝতে পারছো? এখন মাঝে মাঝে পরীক্ষার মধ্যে যদি বলে যে কার ব্যাপন হার বেশি, সেই ক্ষেত্রে তুমি আর দিয়ে তুলনা করে দিতে পারো। দুই ক্ষেত্রে পারমাণবিক ভর প্রথমে বের করবা, তার পরবর্তীতে আর দিয়ে রেশিও করে বের করলেই হয়ে যাবে। এই জিনিসগুলো পারবে না? হোপফুলি এই জিনিসগুলো খুব ভালো করে পারবে। এখন দেখো এই সূত্রের পরবর্তীতে ভাইয়া আরেকটা ইয়া আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস রিলেটেড মাঝে মাঝে ছবি আসে, গ্রাফ আসে। সবসময় মনে রাখবা কারা আসলে আদর্শ গ্যাস। যদি কখনো এরকম প্রশ্ন আসে, পিভি সমান সমান এনআরটি যারা মেনে চলে, তারা আসলে যারা এই সূত্রটা মেনে চলে, পিভি সমান সমান এনআরটি, তার মানে তুমি চাইলে পিভি এর মানটা আলাদা বের করবা, এনআরটির মানটা আলাদা বের করবা চাইলে। তো এইটা যদি করো, দুইটা যদি সমান হয়, এইটা যারা মেনে চলে তারা কি গ্যাস বলো তো ভাইয়া? তারা আসলে আদর্শ গ্যাস। তাহলে এই সূত্র যারা মেনে চলে তারা কি গ্যাস হয়? আদর্শ গ্যাস হয়। এই সূত্র যারা মেনে চলে তারা কি গ্যাস হয়? আদর্শ গ্যাস। এই সূত্র যারা মেনে চলে তারা সবসময় মনে রাখবা কোন গ্যাস? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস পিভি এনআরটি সূত্রটা মেনে চলে। এটা কই থেকে আসছে? বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত সূত্র। এখন তুমি এটা ছাড়াও আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যদি কখনো দেখো জেড 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 সমান সমান, মনে রাখবে এই দুইটা রেশিও, উপরে কি হবে পিভি, নিচে হবে কি এনআরটি। মনে রাখবে এদের রেশিও যদি কখনো দেখো 1 হয়, 1, তাহলে মনে রাখবে এটা একটা আদর্শ গ্যাস। তাহলে তোমাকে যদি দুইটা বক্স দিয়ে জিজ্ঞেস করে বলো তো বাবা এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস, এই গ্যাসটা কি, তখন তুমি কি করবা? তুমি চাইলে জেড এর মানটা বের করতে পারো। তুমি যদি দেখো জেড এর মান, যদি দেখো এই যে পিভি উপরে রাখবা, পিভি নিচে রাখবা এনআরটি, এই যে দেখো এই দুইটা সমান হওয়া মানে কি, এই পিভি আর এনআরটি সমান হওয়া মানে কিন্তু দুইটা রেশিও 1 আসা। মানে যারা ম্যাথ পারো তারা তো জানো দুইটা সমান হইলেই তো একমাত্র 1 আসতে পারে। জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক বলা হয়। তো এইটার মান যদি কখনো বের করে দেখো 1 আসছে, তাহলে তুমি বুঝবে এই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস। যদি দেখো 1 আসেনি, তাহলে সেটা আদর্শ গ্যাস হবে না। বোঝাতে পেরেছি আমার কথা? তাহলে আমরা জেড এর মান বের করব। যদি বলে উক্ত গ্যাসটা কি গ্যাস, এই গ্যাস কি ওই গ্যাসের মতো আচরণ করবে, তুমি জানোই না যে ওইটা গ্যাস কি, তখন তুমি কি করবা? এইটা সূত্র দিয়ে দেখবা 1 হইলে আদর্শ গ্যাস, আর যদি 1 না হয়, জেড এর মান যদি 1 না হয়, নট ইকুয়াল টু 1, বড় ছোট যে কোনো কিছু যাই হোক, এটা হচ্ছে বাস্তব গ্যাস। কি হবে? যদি 1 না হয় সেই ক্ষেত্রে সেটা কি গ্যাস হবে? বাস্তব গ্যাস। বোঝাতে পেরেছি? তাহলে সেই ক্ষেত্রে সেটা কি গ্যাস হবে বলো তো বাবা? বাস্তব গ্যাস। সেম এই জিনিসটা অনেকবার প্রশ্ন পরীক্ষায় আসছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো এখানের মধ্যে এই প্রশ্নটা আসছে, এই যে দেখো উদ্দীপকের এ বি গ্যাস দুইটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কি না। তাহলে তুমি কি করবা প্রাথমিকভাবে ভাইয়া? এই যে এই গ্যাসটা দেখতে পাচ্ছ না, এই যে এই গ্যাসটা দেখতে পাচ্ছ না, এই গ্যাস দেখো ভালো করে খেয়াল করো, এই যে এই গ্যাসটা দেখতে পাচ্ছ না, আর এখানে বি গ্যাসটা দেখতে পাচ্ছ না, এই গ্যাসটা তুমি কি করবা আসলে বুঝো? এখান থেকে তুমি এই যে দেখো সব কিছু দেয়া আছে, এখান থেকে তুমি জেড এর মানটা বের করবা। কিসের মান বের করবা? জেড এর মান বের করবা। এখানের ক্ষেত্রে তুমি কি করবা? জেড এর মানটা বের করবা। জেড সমান সমান কি? পিভি ডিভাইডেড বাই এনআরটি। এটা কিন্তু শিখাইছি ভাইয়া, পিভি সমান সমান এনআরটি সমীকরণে কোনটা কোন এককে নিতে হবে। আর এর মান 0.00821 এই এককে নিব, বাকি সবগুলো হচ্ছে যেটা আগে পিভি সমান এনআরটিতে যেভাবে করছি সেম একইভাবে। জেড এর মানের রেশিও যদি 1 আসে, তাহলে এটা আদর্শ গ্যাস, যদি না আসে করবে না, আদর্শ গ্যাসের মতো হবে না। সহজ জিনিস, পারবা না বলো তো? পরীক্ষায় কিন্তু এটা আসবে। বোঝাতে পেরেছে? এখন আসো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের গ্রাফ দেখবা। এখানের মধ্যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের গ্রাফটা এরকম করে একটা গ্রাফ দেওয়া থাকে, বুঝতে পারছো? সবসময় মনে রাখ, বলে যে কোন শর্তে এইটা মেনে চলবে, এরকম প্রশ্ন কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষা আসে। এরকম একটা রেখা দিবে, রেখা দেওয়ার পর বলবে যে এইটা একটা গ্যাস, এই রেখাটা একটা গ্যাস, ধরো এটা একটা বি গ্যাস, এটা একটা এ গ্যাস। এখন বলবে এ গ্যাস আর বি গ্যাস, মনে রাখবা এটা হচ্ছে পিভি বরাবর, আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আর টি এর মান। হ্যাঁ, আর টি এরকম একটা গ্রাফ দিয়ে দিবে। তো মনে রাখবা ভাইয়া, যদি সোজা বরাবর যদি গ্রাফ যায়, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। কোন গ্যাস? আদর্শ গ্যাস। কি গ্যাস হয়? আদর্শ গ্যাস। আর এই যে এটা হচ্ছে বাস্তব গ্যাস।
বাস্তব গ্যাস। এখন তোমাকে বলবে পরীক্ষার মধ্যে কোন শর্তে বি গ্যাসটা এ গ্যাসের মতো আচরণ করবে। কি বলেছে? কোন শর্তে। কি বলেছি? কোন শর্তে। কথাটা বুঝো, কোন শর্তে, কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের মতো আচরণ করবে। না না, উল্টা লিখে ফেলছে। কোনটা? এই যে এ গ্যাস বি এর মতো আচরণ করবে বা হবে। বুঝছো? আচরণ করবে বলবে। দুইটা শর্ত মনে রাখবা। এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে ভালো করে খেয়াল করো, এটা কি বাস্তব গ্যাস না? বাস্তব গ্যাস দুইটা শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। প্রথমটা হচ্ছে উচ্চতাপ, উচ্চতাপ, আর একটা হচ্ছে নিম্নচাপ। এগুলো বই থেকে একটু রিডিং পড়বা, পরীক্ষার মধ্যে খুবই আসে এগুলো পরীক্ষায়। তো যদি আমাকে শর্ত বলে, এই দুইটা শর্ত লিখবা, লেখার পর এক্সপ্লেইন করবা। আসলে হয় কি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে না অণুগুলো অনেক কাছাকাছি থাকে, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে থাকে। তার মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমি একটা বক্সটা চিন্তা করি, এখানে কাছাকাছি অনেকগুলো অণু থাকতে পারে, অনেকগুলো। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে হয় কি, এই যে এদের মধ্যে আকর্ষণ বল নাই বললেই চলে। তাহলে প্রথম শর্ত হচ্ছে, বাস্তব গ্যাসের অণুগুলো যেহেতু কাছাকাছি থাকে, প্রথমে তুমি এটাকে অনেক তাপ দিবা, অণুগুলো তাপগুলো শোষণ করবে, করার পর অনেক দূরে দূরে চলে যাবে। যার কারণে কি হবে, এটা আসলে বাস্তব গ্যাসটা অণুগুলো তাপমাত্রা শোষণ করার পরবর্তীতে দূরে দূরে চলে যাবে। আর আমরা জানি আদর্শ গ্যাসের অণুগুলো দূরে দূরে থাকে। তাহলে আমরা তাপমাত্রা যদি বাড়াই, উচ্চ তাপ দেই, তাহলে অণুগুলো দূরে দূরে সরে যাবে, তাপমাত্রা এখানে বাড়াতে হবে। আর একটা হচ্ছে কি নিম্নচাপ। আর একটা কি বলেছি বলো তো? নিম্নচাপ। নিম্নচাপ মানে কি, আমি যদি চাপটা কমিয়ে নিয়ে আসি, অণুগুলো কিন্তু অটোমেটিকলি দূরে চলে যাবে। কারণ চাপ কম থাকা মানে কি, একটা পাত্রে চাপ কম দেওয়া মানে হচ্ছে অণুগুলো স্পেস করে দেওয়া, দূরে সরে যাওয়ার জন্য। সো এইটা তুমি একটু বইয়ে দেখবা, এটা কিন্তু পরীক্ষার জন্য সিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস আরেকটা আছে, সেটা হচ্ছে যে কোন শর্তে, বুঝছো কিন্তু, কোন শর্তে আচরণ করবে এইটা বুঝছো, কোন শর্তে। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, এই দুইটা শর্তে। কি বলেছি? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, এই শর্তটাই আসলে আচরণ করে। এখন আমাকে যদি এখানের মধ্যে বলে, ভাইয়া বুঝছো, ভালো করে বুঝছো, এখন তোমাকে যদি বলে যে ভাইয়া বাস্তব গ্যাসের তো আদর্শ গ্যাসের তো আমরা সমীকরণটা শিখলাম, বাস্তব গ্যাসের মানে কোন, মানে কি কি জিনিসগুলো পরিবর্তন করা হলে এই বাস্তব গ্যাসটা বা আদর্শ গ্যাসটা বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, বা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। দেখো ভাইয়া, ভালো করে খেয়াল করো, আদর্শ গ্যাসের সমীকরণটা কি পড়েছি? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে এইটা পড়ছি, দেখো, পিভি সমান সমান হচ্ছে এন আর, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সেম একইভাবে আমি যদি তোমাকে বলি বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা ভাইয়া? বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তারপরে ভি মাইনাস এন বি সমান সমান এন আর টি। দেখো, এইটা হচ্ছে বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসের সমীকরণ। এখন দেখো ভাই, দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দুইটার মধ্যে দেখো, এখানেও এনআরটি আছে, এখানেও এনআরটি আছে। এনআরটিতে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যাটা কোন জায়গায় জানো? এখানে একটা আগে নির্দিষ্ট পরিমাণ পি ছিল শুধু, কিন্তু আমি কি করলাম বলো তো, এখানের মধ্যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপটা কিছু একটা মান যোগ করছি, মানে চাপটা বাড়াই দিছি। কি করছি? চাপটা বাড়াই দিছি। কারণ কি, বাস্তব গ্যাসের অণুগুলোতে অতিরিক্ত আকর্ষণ থাকে, কাছাকাছি থাকে। চাপ বাড়ালে অণুগুলো কাছাকাছি আসা শুরু করে। যার কারণে এখানের মধ্যে কি করবো, এই যে পি এর সাথে কি করেছি বলতো, এই মানটা আমি যোগ করে দিয়েছি। কি করে দিয়েছি বলতো বাবা? যোগ করে দিয়েছি। তার মানে প্রথম যে ত্রুটিটা দুইটার মধ্যে, দেখো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, দেখো এখানে শুধু পি ছিল, কিন্তু এখানে পি এর সাথে কিছু একটা যোগ হয়েছে। অর্থাৎ এটার চাপের তুলনায়, আদর্শ গ্যাসের চাপের তুলনায় বাস্তব গ্যাসের অণুগুলোর চাপ বেশি থাকে। এটার একটা আয়তন ছিল, কিন্তু এখানের মধ্যে আয়তনটা দেখো একটা কিছু একটা জিনিস মাইনাস করে দিয়েছে। মাইনাস মানে কি? কমিয়ে দেয়া। আয়তন যদি অণুর থাকার জায়গার আয়তনটা তুলনামূলকভাবে কমিয়ে দাও, তাহলে কি হবে বলো তো বাবা? আয়তন যদি আমরা কমিয়ে দেই, তাহলে অণুগুলো কাছাকাছি আসবে, এদের মধ্যে আকর্ষণ শক্তি বাড়বে। মেইন যে বেসিক কনসেপ্টটা মনে রাখবা, বাস্তব গ্যাসের অণুতে আকর্ষণ বলটা বেশি হয়। আকর্ষণ বল বেশি হওয়ার জন্য যা করার আমরা তাই করতেছি। বুঝাতে পেরেছি? তার মানে এখানের মধ্যে থেকে আমরা কি বলতে পারি বলো তো ভাইয়া? এখানের মধ্যে থেকে আমরা কি বলতে পারি বলো? এখানের মধ্যে মনে রাখবা শুধু এন মানে কি? এন মানে হচ্ছে মোল সংখ্যা। এন মানে কি সংখ্যা? মোল সংখ্যা। এখানে এন মানে কি? এন মানে এখানের মধ্যে মোল সংখ্যা। আর এখানের মধ্যে এ আর বি মানে কি? এটা মনে রাখবা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এ আর বি মানে কি? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এখানে প্রশ্ন এভাবে প্রায় সময় আসতে পারে। ধরো তোমাকে প্রশ্ন বললো যে 2 মোল
2 মোল, 2 মোল না, ধরো হচ্ছে আর একটু বাড়াই দিই, 2 মোল না, ধরলাম 4 মোল, 4 মোল হাইড্রোজেন গ্যাসের বাস্তব গ্যাস সমীকরণ, এরকম যে কোনো দিতে পারে। তাহলে বাস্তব গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, জাস্ট এই যে দেখো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান সমান হচ্ছে এন আর টি, এই দুইটা ত্রুটি, রাইট? এবার শুধু কি করব বলো তো ভাইয়া, এই যে এইটাকে আমরা জাস্ট এই মূল সংখ্যাটাকে কি করব, বসিয়ে দিব এখানে, এই যে এন এর মান এখানে 4 বসাও, এখানে এন এর মান 4 বসাও, তাহলেই হয়ে গেল। তাহলে পি প্লাস 4 এর উপর স্কোয়ার হলে 4 4 16 এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে এখানের মধ্যে কি করবো, ভি মাইনাস 4b সমান সমান হচ্ছে 4rd, এই তো হয়ে গেল। হ্যাঁ, তবে এখানে মাঝে মাঝে একটু কনসেপ্টটা ঘুরাই দিতে পারে। তোমাকে এখানের মধ্যে যদি বলতো মূল সংখ্যা না দিয়ে, তোমাকে যদি এখানে বলতো 8 গ্রাম হাইড্রোজেনের গ্রাম দিয়ে দিল, তখন কি করব? কিচ্ছু না ভাইয়া, কিচ্ছু না। কি করব? কিচ্ছু করব না, শুধুমাত্র এখানে গ্রাম থেকে আমরা জানি প্রশ্নে দেওয়া যে ভরটা থাকে সেটা হচ্ছে ডাব্লুর মান। হ্যাঁ, প্রশ্নে দেওয়া ভরটা কিসের মান বলো তো বাবা? প্রশ্নে দেওয়া ভরটা হচ্ছে ডাব্লুর মান। আর এখানের মধ্যে আমরা কি করব বলো তো ভাইয়া? এখানের মধ্যে হচ্ছে কি আমরা জানি আণবিক ভর এর কত গ্রাম বলো তো? 2 গ্রাম। তাহলে মূল সংখ্যা বের করতে পারবো না, ডাব্লু বাই এম। তাহলে ডাব্লুর মান কত? 8, এম এর মান 2, তাহলে কত হবে? 4 মোল। জাস্ট এভাবে তোমাকে যদি এভাবে দিয়ে দেয়, জাস্ট তুমি কি করবা? মূল সংখ্যাটা বের করে এখানের মধ্যে বসাই দিবা। পরীক্ষায় কিন্তু অনেকবার এই প্রশ্নটা চলে এসেছে। বোঝাতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছি। এবার আসো আংশিক চাপ, ডাল্টন চাপের সূত্র। এটা একটা খুব সুন্দর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে দেখো, পিভি সমান সমান হচ্ছে P1 V1 প্লাস P2 V2। মানে দুইটা আলাদা আলাদা পাত্র ছিল। দেখো ডাল্টন চাপের সূত্র থেকে কি বলছে, দুইটা পাত্র ছিল, পাত্র থেকে কি করেছে এখানের মধ্যে বলো তো ভাইয়া? এখানে দেখো এই যে দেখো P1 বাই V1 আলাদা আলাদা পাত্র ছিল, সেখানে আমরা যোগ করে নতুন করে পাত্র এবং নতুন করে আয়তন বের করব। কিরকম আমি যদি তোমাকে একটু দেখাই, মিশ্রিত গ্যাসের মোট চাপ খোলা অবস্থায়, এই যে দেখো এখানের মধ্যে বলছে স্টক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই যে দেখো খোলা অবস্থায় দরকার নেই, খোলা অবস্থায় দরকার, মানে আমরা জাস্ট খোলা অবস্থায় প্রথম ম্যাথটা বের করব। দেখো প্রথম চাপটা করব, গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। জাস্ট মনে করো এই কোশ্চেনটা হচ্ছে এটা, একটা বুঝো দুনিয়ার সব কিছু বুঝবা। দেখো ডাল্টন চাচুর সূত্র অনুসারে এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে T1 এর মান, দরকার নেই। এটা হচ্ছে কিসের মান বলো তো? চাপের মান দিছে, এটা হচ্ছে P1 এর মান, এটা হচ্ছে V1 এর মান। হ্যাঁ, এটা ডাব্লুর মান আমার দরকার নেই। এখানের মধ্যে দেখো এটা হচ্ছে আমার আয়তন দিয়ে দিছে না, চাপ, চাপ হচ্ছে P2 আর এটা হচ্ছে আমাদের V2। তাহলে আমাকে কি বলছে ভাইয়া? মোট চাপের কথা। দেখো ভালো করে খেয়াল করো, আমরা কি জানি সূত্র? P1 V1 প্লাস P2 V2, এটা হচ্ছে PV। মনে রাখবা এই যে এখানের মধ্যে যে P দেখতেছো না, এই যে দেখো এই যে P, এটা হচ্ছে মোট চাপ আর এটা হচ্ছে মোট আয়তন। এটা কি? এটা হচ্ছে মোট চাপ, এটা হচ্ছে মোট আয়তন। মোট চাপ মোট আয়তনের যোগফল হচ্ছে এটা। তাহলে মোট চাপের পরিমাণ, এখানে কি বলছে? মোট চাপ নির্ণয় করতে। তাহলে P বের করো। P সমান সমান এখানের মধ্যে কি লিখতে পারো? P1 V1 যোগ P2 V2। বুঝাইতে পারছি? এখন দেখো নিচে কি হবে? নিচে হচ্ছে V। তাহলে এখানের মধ্যে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া? এখানে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 350। এখানে কোনো একক টেকক চেঞ্জ করতে হবে না। আবারও বলতেছি, যেখানে আর আছে, যেখানে আর আছে মোলার গ্যাস ধ্রুবক, সেই জায়গাগুলোতে চেঞ্জ করো। এখানে মোলার গ্যাস ধ্রুবক কি কোথাও আছে সূত্রে? না। তাহলে যা আছে চাপ তাই লিখে দেবে। বাট একটা জিনিস খেয়াল রাখো, এটা যদি অ্যাটমসফিয়ার এককে রাখো, এটাও অ্যাটমসফিয়ার রাখো, এটা মিলিমিটারে রাখলে এটাও মিলিমিটারে রাখো। তো এখানে 350 মিলিমিটার রাখছে, এটা এখানে রাখলাম। V1 এর মান কত? V1 এর মান লিটারে, মিলিলিটারে দিছে, মিলিলিটারে রাখলাম। এখন খেয়াল রাখতে হবে, এটা যেই এককে রাখছি মিলিমিটার পারদচাপ, এটাও তোমাকে মিলিমিটার পারদচাপই রাখতে হবে। 450। V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 425। এই যে এবার মোট আয়তন ভাইয়া, V মানে কিন্তু মোট আয়তন। দুইটা পাত্রকে খোলার পর মোট আয়তন কত হবে? দুইটা পাত্রের আয়তনের সমান। মানে এই গ্যাসগুলোতে এই দুইটা পাত্রের মধ্যেই তখন বিস্তৃত হয়ে যাবে। তাহলে এইটার আয়তন হচ্ছে 550 আর এটার আয়তন হচ্ছে 425। তাহলে দুইটা জাস্ট কি করে দিব? যোগ করে দিব। 550 যোগ 400 কত হবে বলো তো ভাইয়া? 25। বুঝাইতে পারছি? তাহলে P সমান সমান এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া? এখানে আমরা হিসাব নিকাশটা কমপ্লিট করি। 350 যোগ গুণন 50
যোগ 450 গুণন 425 ভাগ 550 যোগ 425 214। দেখো তো একটু এত চাপ আসে। আচ্ছা হোক 200। আচ্ছা এটা কি ক্যালকুলেশন আমার ঠিক আছে তো? আচ্ছা তোমার একটু ক্যালকুলেশনটা দেখো ভাইয়া, এটা কোন এককে আসবে ভাইয়া? এই যে এটাকে যে এককে রাখছি মিলিমিটার পারচ্চাপ। এখন প্রশ্ন কিন্তু এই পর্যন্তই আসে। এখন মাঝে মাঝে না একটা লেজ লাগায় দেয় বাবা। লেজটা কি, ধরো প্রশ্ন এই পর্যন্ত আসে এবং এটাকে তোমাকে এইভাবেই হিসেব করতে হয়। তো মাঝে মাঝে না করে কি বাবা, মাঝে মাঝে না একটা লেজ লাগায় দেয়। ভাইয়া লেজটা কোথায় লাগায়? এই যে দেখো লেজটা হচ্ছে এইটা। এই যে দেখো বলছে 40 ডিগ্রি, মানে একটা তাপমাত্রা দিয়ে দেয় যে ভাইয়া তুমি যে এইটা বের করছো ওইটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপের পরিমাণটা কত। অর্থাৎ এইটা কত চাপে তাপমাত্রায় আছে বলো তো? এটা 30 ডিগ্রি তাপমাত্রায় আছে না? এই যে চাপটা তুমি বের করলা, এই চাপটা তুমি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বের করলা? 30 ডিগ্রিতে বের করলা। ওই যে দেখো উপরে, তাহলে ওই তাপমাত্রাটা কত লেখো? T1। 30 ডিগ্রি মানে হচ্ছে 303 কেলভিন। এটা চাপের পরিমাণটাকে তুমি P1 ধরে নাও। P1 সমান 214.10। তাহলে কি বলছে? এই তাপমাত্রায়, তাহলে তুমি দেখো নতুন তাপমাত্রা দিছে T2 যদি 40 ডিগ্রি হয় তাহলে হবে 313 কেলভিন। কেলভিনে কনভার্ট করো। কি বলছে? মোট চাপ মানে P2 এর মান বের করো। তখন তোমাকে ওই যে মনে আছে চার্লস অ্যাভোগাড্রো গে-লুসাকের সূত্রগুলো থেকে নিতে হবে। P1 বাই T1 সমান সমান হচ্ছে P2 বাই T2। বুঝাইতে পারছি? তাহলে এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে যদি আমরা সবগুলো মান বসাই দিই তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? P2 এর মান বের করতে হবে। তাহলে P2 সমান সমান হচ্ছে P1 T2 ডিভাইডেড বাই T1। P1 এর মান কত? 214.10। T2 এর মান কত? 313 গুণন না এটা। তার পরবর্তীতে T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 303। যা আসবে তাই অ্যান্সার। মানে যদি তোমার এরকম লেজ লাগায় দেয় তখন তোমার এই সূত্রটা নিয়ে আসতে হবে, বাট ম্যাক্সিমাম সময় এরকম লেজ টেজ লাগায় দেয় না। লেজ লাগায় না দিলে এভাবে আসলে নির্ণয় করে ফেলবো। তবে মনে রাখবা মাঝে মাঝে বোর্ড পরীক্ষা এভাবে বলে, এখানের মধ্যে পাত্রের স্টপ ককটা খুলে দেওয়ার পর এখানের মধ্যে না ওরা একটা চাপ বললো যে এটা আসলে 1.026 অ্যাটমসফিয়ার অবস্থায় ডাল্টনের পর্যবেক্ষিত চাপ হচ্ছে এত। এখন তোমাকে বলবে এইটা কি ডাল্টনের সূত্রটা মেনে চলেছে? তখন তুমি কি করবা? জাস্ট পি এর মানটা বের করবা, করার পর তুমি দেখবে এই যে চাপটা এটা তো ভাইয়া মিলিমিটারে আছে, তা তুমি অ্যাটমসফিয়ারে নিতে পারবা না? 760 দিয়ে ভাগ করলেই তো বের হয়ে যায়, রাইট? তো ধরো এইটা কিন্তু 760 দিয়ে বের করলে এটার সাথে মিলবে না, তাহলে এটা মেনে চলে না। তার মানে দেখো অনেক লেজ লাগাইতে পারে। এখানে দিতে পারে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করো, তখন তুমি এখানে চাপ নির্ণয় করার মাধ্যমে ডাল্টন সূত্র, তখন তুমি এইটা করলাম। যদি তোমাকে এটা না দিয়ে তোমাকে বলে এটা কি ডাল্টনের সূত্র, পর্যবেক্ষিত চাপ হচ্ছে এটা কি ডাল্টনের সূত্র মেনে চলে, তখন তুমি ডাল্টনের সূত্রের মাধ্যমে মোট চাপের পরিমাণটা বের করলা। করার পরবর্তীতে কি করবা? তাই এটা করার পরবর্তীতে কিচ্ছু করবা না ভাইয়া, তুমি জাস্ট একটা ছোট্ট কাজ করবা, সেটা হচ্ছে এইটার সাথে এটা মিলাবা, মিললে মিললো, না মিললে মিললো না। সহজ হিসাব। তবে মাঝে মাঝে আর একটা টাইপের প্রশ্ন দিতে পারে। ধরো তোমাকে বললো এই যে একটা তোমার কাছে পাত্র ছিল, এই যে মানে আয়তন নিয়ে যাদের প্যাচ লাগে, বললো এইটা আসলে এখানে মানে মোট আয়তন নিয়ে এই গ্যাসটা এখানের মধ্যে পাস হইলো, এই গ্যাসটা এখানের মধ্যে পাস হইলো। যেমন এই জিনিসটা আমি এখানেও বলতে পারি। ধরো তোমার এখানের মধ্যে এই যে ম্যাথটা আছে না, তোমার মধ্যে না এখানের মধ্যে 3য় নাম্বার একটা পাত্র দিয়ে দিছে। কি দিয়ে দিয়েছে? ধরো আমি এখানের মধ্যে এটা মুছে দিই, দেওয়ার পর এখানে কোনো স্টপ কক নাই, এখানে কিন্তু কিছু নাই। কি নেই? স্টপ কক বলতে কিছু নেই এখানের মধ্যে। তাহলে কি আছে ভাইয়া? এখানের মধ্যে ওরা বললো এই যে দুইটা পাত্র, এই পাত্রের মধ্য থেকে একটা মাঝখানে একটা পাত্র আছে, যেই পাত্রের আয়তন হচ্ছে 300 না, ধরো হচ্ছে একটু বাড়াই দেই, ধরো এটা ছিল 500, এটা ছিল 1000 ml। 1000 ml। আচ্ছা
দেখো ভালো করে খেয়াল করো, দুইটা পাত্রকে এত ml এর জায়গায় নেওয়া হলো, তখন ম্যাথটার পার্থক্য হইতো কি জানো, এতক্ষণ ধরে শুধু এই দুইটা পাত্রকে একসাথে কম্বো বানায় ফেলছি, যার কারণে এখানের মধ্যে যে আয়তনটা আছে, আয়তন দুইটা যোগ করে দিছিলাম দুইটা পাত্রে, যে এই পাত্র আর এই পাত্রটা একসাথে করছি, যার কারণে দুইটা পাত্রের আয়তনটাই হচ্ছে মোট আয়তন। এবার কিন্তু আর এই দুইটা পাত্রের আয়তন এখানে যোগ করলে হবে না। কেন ভাইয়া হবে না? কেন হবে না আমি এটা বলতেছি ভাইয়া, কেন হবে না আসলে, কারণ তুমি আর এই দুইটা পাত্রের মধ্যে সীমাবদ্ধতা নাই, তুমি এই দুইটা পাত্রকে নিয়ে আর কোনো কাজ করতেছো না, এই দুইটা পাত্রের জিনিস নতুন একটা পাত্রে যাচ্ছে, নতুন একটা পাত্রে যাচ্ছে, এই দুইটা পাত্র আর তো থাকতেছে না, সেই ক্ষেত্রে মোট আয়তন কত, 1000 না, তখন তোমাকে এই ম্যাথটা এখানের মধ্যে 1000 ধরে আগাতে হতো। বুঝাইতে পারছি? দেখো একটা ম্যাথ দিয়ে আমি সকল রকম যত রকম কনফিউশন দিতে পারে সকল রকম কনফিউশন দেখাই দিলাম। তার মানে যদি এই পাত্রটা দেওয়া না থাকতো তখন মোট আয়তন কত হইতো, এই দুইটা আয়তন যোগ করলেই মোট আয়তন পেয়ে যেতাম। বাট যদি বলতো তৃতীয় একটা পাত্রে কনভার্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি কিভাবে কি করতাম, জাস্ট আমি এই দুইটা বাদ দিয়ে জাস্ট মোট পাত্রটা ধরে নিতাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আসো ভাইয়া, এর পরবর্তী পার্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এরকম টাইপের প্রশ্ন দেয়, দিয়ে বলে গতিশক্তি নির্ণয় করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায়। মনে রাখবা দুই টাইপের গতিশক্তি খুবই আসে পরীক্ষার মধ্যে ভাইয়া। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা জিনিস তো শেখাতে ভুলে গিয়েছে, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ আর মোট চাপ। পরীক্ষা আসছিল কিন্তু মোল ভগ্নাংশ, এটা একটু কনসেপ্টটা দিয়ে দিই। মোল ভগ্নাংশ কিভাবে বের করে জানো? মোল ভগ্নাংশ মনে রাখবা মোট মোল, মোট মোল আর উপরে হচ্ছে ওই মৌলের মোল, মৌলের মোল। কিরকম ভাইয়া এটা? এটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছিল? হ্যাঁ আসছিল। কিভাবে দেখো, তোমাকে তিনটা পাত্র দিয়ে দিছে, ধরো এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র, ধরো এই যে একটা, দুইটা পাত্র দিতে পারে। তো ধরলাম এইখানের মধ্যে এটা পাত্র এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 5 মোল আছে, এটা হচ্ছে 10 মোল আছে, এটা ধরো 15 মোল আছে। তো আমি এখানের মধ্যে হিসাব করব এর মোল ভগ্নাংশ কত, তখন এই তিনটা পাত্রকে একসাথে কম্বো করা হবে। তাহলে তিনটা পাত্রর ক্ষেত্রে এই যে দেখো, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে কি করব, নিচে সবসময় মনে রাখবো মোট মোল সংখ্যা, তাহলে 5, 10, 15, 15 আর 15 30, তিনটারই নিচে 30। এখন দেখো, তাহলে আমি যদি হিসেব করি এর মোল সংখ্যা মানে মোল ভগ্নাংশ, তাহলে এর মোল সংখ্যাটা উপরে দিব, অর্থাৎ 5। শেষ। বি এর যদি আমি মোল ভগ্নাংশ হিসাব করি, তাহলে বি এর মোল সংখ্যাটা উপরে দিব, 10। শেষ। সি এর যদি মোল ভগ্নাংশ হিসাব করি, এই যে সি এর মোল সংখ্যাটা উপরে দিব, শেষ। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। বুঝছো? এখন কাহিনীটা কই করে জানো, পরীক্ষার মধ্যে না মূল সংখ্যা দিয়ে দেয় না। পরীক্ষার মধ্যে কিভাবে দেয় আমি তোমাকে বলি। কোশ্চেনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি।
কি রে বাবা, এতগুলো প্রশ্ন ইয়া করলাম, প্রশ্নটা ছিল দেখছো, এটা কিন্তু একটু আগে করছি, আংশিক চাপকে সমর্থিত করবে কিনা, বুঝছো? এই যে মোট চাপটা বের করবা, এই যে দুই পাত্র দেয়া আছে, যে দুইটা পাত্র দেয়া আছে, এখান থেকে মোট চাপের পরিমাণটা বের করবা, করার পরবর্তীতে দেখবে 1 অ্যাটমসফেয়ার হয় কিনা, যদি হয় মোট চাপটা করবে, নয়তো করবে না। এখানে আয়তন কি নিব, দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের আয়তনের যোগফলটাই হচ্ছে মোট আয়তন, জাস্ট তুমি মোট চাপ বের করবা। আরে বাবা রে বাবা, কোশ্চেনই তোর খুঁজে পাইলাম না, দূর। কোশ্চেন আসছে, এটা তোমরা একটু বোর্ড পরীক্ষায় দিবা। এই যে আমি খুঁজে পাইলাম না, আসলে ব্যর্থ মনে হচ্ছে নিজেকে, কিন্তু জানো এটা বোর্ড পরীক্ষায় আসছিল যে মোল ভগ্নাংশ কার বেশি, মোল ভগ্নাংশ কার কম। সেই ক্ষেত্রে কি করতে হয়, পিভি বাই এনআরটি, এটা দিয়ে আসলে এন এর মানটা বের করতে হয়, মোল সংখ্যাটা বের করতে হয়। বোঝাতে পেরেছি? যাই হোক, কি করার আর, এখানে অনেক কোশ্চেন তো আমার আসলে হচ্ছে আগে থেকে সিলেক্ট করা উচিত ছিল। জাস্ট কি করে দিছিল বলো তো ভাইয়া, জাস্ট এভাবে দুইটা ধরো পাত্র দিয়ে দিছে বা তিনটা পাত্র দিছে, এটা বোর্ড পরীক্ষা 25 সালে আসছিল, তিনটা পাত্র দিয়ে দিছে, বুঝছো? তিনটা পাত্র দিয়ে সবকিছু ভ্যালু দিছে, যেখান থেকে তোমাকে এন বের করতে হবে, এই গ্যাসের এন বের করতে হবে, এই গ্যাসের মোল সংখ্যা বের করতে হবে, জাস্ট মোল সংখ্যাগুলো বের করলেই হয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে, সেটাও বোর্ড পরীক্ষায় আসছিল, একটু আগেও দেখলাম, সেটা হচ্ছে আংশিক চাপ দিয়ে দেয়। আংশিক চাপ মনে রাখবা, আংশিক চাপ এই জিনিসটা সমান সমান হচ্ছে মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। কি বলেছি? মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। যদি আমি কখনো মোল ভগ্নাংশ গুণন মোট চাপ করি, তাহলে আমি সেখান থেকে কি পাবো, আংশিক চাপ পাবো। এটা বের করতে পারি, উত্তর হচ্ছে হ্যাঁ, এটা মাত্র দেখলাম, আর এইটা তো হচ্ছে গিয়ে তোমার মোট চাপ, এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। এখন আমার একটা জিনিস না বারবার দেখাইতে মন যাচ্ছে, সেটা হচ্ছে মাঝে মাঝে বলে না, ওই যে পিভি সমান এনআরটি, যেটা বললাম যে এটা কি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, একটা হচ্ছে কোন শর্তে আচরণ করবে, আর একটা হচ্ছে কেন করে না আসলে এই গ্যাসটা। এই যে যেমন দেখো এখানের মধ্যে বলছে বি গ্যাসটা এ গ্যাসের মতো না হওয়ার কারণ ব্যাখ্যা করো। যেমন এখানের মধ্যে যদি তোমাকে প্রশ্ন করতে পারতো দুইভাবে, যে এই বি গ্যাসটা কোন শর্তে এ গ্যাসের মতো আচরণ করতো, শর্ত বললে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, আর যদি বলে কেন করে না, কেন, তখন তোমাকে দুইটা ত্রুটি দেখাইতে হবে। ওই মনে আছে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান সমান এনআরটি, এটার কথা, যে ভাই এখানের মধ্যে আদর্শ গ্যাস থেকে দুইটা জিনিস ভিন্ন হয়, একটা হয় চাপ ত্রুটি, চাপের কারণে, আর একটা হচ্ছে আয়তন ত্রুটি, আয়তন কমে যায়, চাপ বেড়ে যায়, এটা দিয়ে এক্সপ্লেইন করতে হবে। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের গতিশক্তি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যেমন এরকম গতিশক্তি প্রায় সময় দেয়, আমরা গতিশক্তি দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সিআরএমএস বেগ, আর একটা হচ্ছে আমাদের শুধুমাত্র স্বাভাবিক গতিশক্তি। মনে রাখবা, গতিশক্তি সকল ক্ষেত্রে আর এর মান 8.31 ধরা হয়। ই কে সমান সমান আমরা মনে রাখবো 3/2 এনআরটি। দুনিয়ার সহজ ভাইয়া, এখানের মধ্যে শুধুমাত্র একটা কনসেপ্টই পোলাপান ভুলায় ফেলে, সেটা হচ্ছে এন এর মান। এখানে অনুসংখ্যা দিক, ভর দিক, যাই দিক না কেন, এন এর সূত্র কয়টা? দুইটা। একটা কি, এন সমান সমান যদি ভর দিয়ে বলে 20 গ্রাম 30 গ্রাম, আমি এরকম কি লিখবো, ডাব্লু/এম দিয়ে করব। আর যদি আমাকে ভর না দিয়ে, আমাকে দিয়ে অনুসংখ্যা দিয়ে জিজ্ঞেস করে, তাহলে n ডিভাইডেড বাই 6.02 গুণন 10⁻23 দিয়ে করব। জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবো, গতিশক্তি সকল ক্ষেত্রে এটার মান 8.31 ইউজ করবো। কি করবো? 8.31 ইউজ করবো। আর এটা তো কেলভিন এককে, এটা আমরা জানি। বোঝাতে পারছি? গতিশক্তি সকল ক্ষেত্রে আর এর মান 8.31 ব্যবহার করবো। আরেকটা আছে, সেটা হচ্ছে সিআরএমএস বেগ। সিআরএমএস বেগ, এটা সূত্র কি? √3RT ডিভাইডেড বাই এম। জাস্ট একটা কনসেপ্টই মনে রাখবো এখানের মধ্যে, স্টুডেন্ট যেটা ভুলায় ফেলে, আর এর মান তো 8.31, গতিশক্তি সকল ক্ষেত্রে আর এর মান 8.31, এটা হচ্ছে কেলভিন। জাস্ট মনে রাখবো এই ভরটা কেজি এককে রাখতে হবে। যেমন ধরো তোমাকে 20 গ্রাম দিছে,
গ্রাম থেকে কি করবা, কেজিতে নিবা। কিভাবে নিব বলো তো ভাইয়া, জাস্ট 10⁻³ দিয়ে গুণ করলে কেজি এককে চলে আসবে, বা 1000 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। দেখো এখানের মধ্যে যেমন বলছে বি গ্যাসের একটা অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি, বি গ্যাসটা দেয়ই নাই আসলে কি। হ্যাঁ, এখানের মধ্যে বাই এনি চান্স মিস করে গেছে, অন্য একটা কোশ্চেন দেখি। এই যে দেখো না, এই যে দেখছো মোল ভগ্নাংশ বেশি, এই যে 5 নাম্বার কোশ্চেন দেখছো, এই যে দেখছো এতক্ষণ ধরে এই প্রশ্নটা খুঁজে পাই না। এই যে দেখো 2025 সালে কুমিল্লা বোর্ডে আসছিল, ওই যে একটু আগে যেটা খুঁজে পাইলাম না, হতাশ হয়ে গেলাম, 17টা প্রশ্নটা খুঁজে আসলাম, কিন্তু এই যে দেখছো মোল ভগ্নাংশ বের করতে বলছে, কার মোল ভগ্নাংশ বেশি, এখান থেকে মোল সংখ্যা বের করব, এখান থেকে মোল সংখ্যা বের করব, এখান থেকে মোল সংখ্যা বের করব, করার পর তিনটারই এন এর মান বের করতে হবে। ম্যাথটা একটু বড়, তার পরবর্তী ওই যে মোল ভগ্নাংশের যে সূত্রটা দেখাইলাম সেটা থেকে তুমি সলভ করে ফেলবা। এই যে দেখো বলছে এসএটিপিতে 10 গ্রাম জেড গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো, বের করে ফেলবা। এইগুলো জাস্ট সহজ ভাইয়া, পরীক্ষা অসংখ্যবার প্রশ্ন আসছে যেভাবে আমি বললাম। সমান যে দেখো ওজন নির্ণয় করো, এটা দরকার নাই, অনুসংখ্যা দরকার নাই। এই যে দেখো এ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, এ গ্যাসের কি কি দেয়া আছে দেখো। এ গ্যাসের গতিশক্তি মানেই মনে রাখবা কে সমান হচ্ছে 3/2 nRT। জাস্ট এখন তোমাকে কি করতে হবে বলো ভাই, 3/2 n এর মান, এখানে কি n এর মান দেয়া আছে বলো তো, চাপ দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে। তুমি এখান থেকে প্রথম কাহিনী হচ্ছে ভাই এইগুলোর মাধ্যমে n এর মানটা প্রথমে বের করবা। n এর মানটা তুমি বের করে বসাবা, এখানে 8.31, আর তাপমাত্রা তো দেয়াই আছে এখানের মধ্যে 17 মানে 290। জাস্ট কীভাবে ভাই আসলে বের করব, তুমি জানো এরকম ক্যালকুলেশন থাকলে কিভাবে অনুসংখ্যাটা মানে মূল সংখ্যাটা বের করতে হয়। এরকম অসংখ্য প্রশ্ন আসে ভাইয়া, অসংখ্য প্রশ্ন, অগণিত প্রশ্ন, বুঝতে পেরেছ? সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসলে কিন্তু পরীক্ষায় পারতে হবে। তারপরে হচ্ছে 12 নাম্বার প্রশ্ন যদি দেখাই, প্রতিষ্ঠা দরকার নাই। এই যে দেখো এত গ্রাম, এবার ডাব্লুর পরিমাণ দিছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম, তাহলে কি করব, কে ডিভাইডেড বাই 3/2 nRT। তাহলে কোন গ্যাস বলছে বলো তো ভাইয়া, 0 ডিগ্রি তাপমাত্রায় উদ্দীপকের গ্যাস, উদ্দীপকের গ্যাসের ঘনত্ব দিয়ে দিছে। বলো তো এখানে তোমার মোল সংখ্যা, এই যে দেখো কিচ্ছু করতে হবে না, এই যে দেখো ঘনত্ব দিয়ে দিছে, বের করো না বাবা, বের করো। এখানে তোমাকে গতিশক্তিগুলো, এই যে দেখো আমি জাস্ট হাঁপাই গেছি আসলে লিটারালি। এই যে দেখো এখানের মধ্যে সব উত্তর দেওয়া আছে। এই যে ঘনত্ব দেওয়া থাকলে কিভাবে তোমাকে কি করতে হবে বলো তো, এই যে আণবিক ভর তুমি বের করে নিবা। গ নাম্বার প্রশ্ন থেকে এমনি অটোমেটিকলি এই যে এন সমান কি, এন সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই এম। তো গ নাম্বার প্রশ্নে অলরেডি ধরো এখান থেকে আমরা কি এম বের করা শিখছি না, এই যে এরকম ক্যালকুলেশন দেখলে গ নাম্বার প্রশ্নে অলরেডি তুমি এম এর মানটা বের করছো, আর ঘ নাম্বারে ডাব্লুর মান দেওয়া আছে। তাহলে এখানের মধ্যে কি পাচ্ছ, 3/2 W/M, আর টি তো তুমি জানো। পারবা না? হোপফুলি তুমি এইগুলো পারবা, বুঝাইতে পারছি হোপফুলি। তারপরে এই যে দেখো CRMS বেগের ক্ষেত্রে, এই যে দেখো CRMS বেগ, এই যে উদ্দীপকে CRMS বেগ বের করো। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে কি করব, CRMS সমান √3RT ডিভাইডেড বাই M করব। সেমভাবে পরেরটার ক্ষেত্রেও এটার সূত্র বসাই দিব, জাস্ট আর এর মানটা কি করব, 8.31 এককে রাখবো। বুঝাইতে পারছি? এখানে সব জিনিস লাগবেও না আমার। গ নাম্বার প্রশ্নে দেখবা পারমাণবিক ভর বের করতে হয়, সেই পারমাণবিক ভর ঘ নাম্বার প্রশ্নে বসাই দিবা। বুঝাইতে পারছি? এখন আসো লাস্ট একটা কনসেপ্ট এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে তোমাকে মাঝে মাঝে এরকম টাইপের প্রশ্ন দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক হিসেব করো, কোনটা অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক, মানে এটা পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দিতে পারে। মনে রাখবা, আমি জাস্ট একটু বেসিক কনসেপ্টটা দিয়ে দিই। ধরো মনে রাখবা অনুবন্ধী অ্যাসিডের ক্ষেত্রে, অনুবন্ধী অ্যাসিড, জাস্ট বেসিক কনসেপ্টটা দিই। আর হচ্ছে অনুবন্ধী ক্ষার বা ক্ষার, অনুবন্ধী ক্ষার কিভাবে হিসাব করা হয় জানো? এই ক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে হয় কি জানো, একটা হাইড্রোজেন বেশি থাকে। কি হয়? একটা হাইড্রোজেন বেশি, আর একটা হাইড্রোজেন এখানে কি হয়, কম থাকে। সহজ কনসেপ্ট। তাহলে এখানে আমি কিভাবে হিসেব করব ভাইয়া বলো? যেমন এখানের মধ্যে আমি যদি হিসেব করি, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া, বুঝছো, অ্যামোনিয়া, তাহলে এখানের মধ্যে কি হবে, অ্যামোনিয়াম আয়ন, আর এখানে হবে ক্লোরিন আয়ন। দেখো এখানের মধ্যে প্রথম জিনিসটা দেখো,
এখানের মধ্যে দেখো তো হাইড্রোজেনের সংখ্যা কয়টা? হাইড্রোজেনের সংখ্যা একটা, এখানে হাইড্রোজেনের সংখ্যা কয়টা বলো তো? তিনটা। দেখো গিয়া ভালো করে খেয়াল করো ভাইয়া, কি বলেছি? অনুবন্ধী অ্যাসিড আর ক্ষার ব্যবহার করতে গেলে এটাতে একটা হাইড্রোজেন বেশি আর একটা হাইড্রোজেন কম থাকতে হয়, এটা খুঁজে বের করতে হয়। এখন দেখো ভালো করে খেয়াল করো, এই যে এখানের মধ্যে যেটা ছিল এখান থেকে কি তৈরি হয়েছে? দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এখানের মধ্যে কিন্তু ক্লোরিন তৈরি হয়েছে। তাহলে দেখো কি থেকে কি তৈরি হয়েছে এটা বের করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে তো এইটা তৈরি হয়েছে, রাইট? তাহলে এখানে দেখো তো এখানে হাইড্রোজেনের সংখ্যা কয়টা? একটা। এখানে কি হাইড্রোজেনের সংখ্যা শূন্যটা। তাহলে একটা বেশি কোথায়? অ্যাসিডে। তাহলে এটা হবে আমাদের অ্যাসিড, আর এটা হবে কি বলতো? তার অনুবন্ধী ক্ষার। বুঝাইতে পারছি? সেম একইভাবে এইটা থেকে এইটা উৎপন্ন হয়েছে। এখানে দেখো হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 3টা, এখানে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 4টা। তাহলে বলো তো কি বলছি? একটা বেশি আসলে অ্যাসিডে। তাহলে এখানে 4টা, এখানে 3টা, তাহলে এখানে একটা বেশি। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে অ্যাসিড, আর এটা কি হয়ে যাবে বলো তো? এটা হবে ক্ষার। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো বাবা। এই যে দেখো এইটা থেকে কি আসছে? এটা থেকে আসলে হচ্ছে এইটা আসছে। এদেরকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল। এখান থেকে কি আসছে বলো তো? এখান থেকে আসলে এই জিনিসটা আসছে, এদেরকে বলা হয় আসলে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল। এই তো হয়ে গেল, জাস্ট খুঁজে বের করা দরকার ভাই। এদেরকে কি বলবো? প্রথমটাকে বলবো অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। বুঝাইতে পারছি? এভাবে যে কোনো কনসেপ্ট তোমাকে বের করতে পারা উচিত। একটা হাইড্রোজেন বেশি, একটা হাইড্রোজেন কম, একটা হাইড্রোজেন বেশি, একটা হাইড্রোজেন কম, বা জাস্ট খুঁজে বের করবা কোথায় থেকে বেশি হয় কোথায় থেকে কম হয়। ক্লিয়ার? এখন আরেকটা লাস্ট জিনিস দেখো ভাইয়া, সেটা হচ্ছে মাঝে মাঝে লুইস অ্যাসিড লুইস ক্ষার আসে। খুবই সহজ কনসেপ্ট। যদি তোমাকে বলি লুইস অ্যাসিড কারা জানো? যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা। কি বলেছি? মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা যারা, তারা আসলে লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার কারা? যারা আসলে মুক্তজোড় ইলেকট্রন দাতা। তো এরা কারা হয় বলতো? যাদের আসলে অষ্টক সংকুচিত যৌগ, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বোরন ট্রাইক্লোরাইড, এরকম টাইপের BF3, যারা আসলে 8টার তুলনায় কম ইলেকট্রন। এদের যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে, পানি 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, অ্যামোনিয়া 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন যাদের থাকে, তারা মুক্তজোড় ইলেকট্রনগুলো দান করে। যেমন আমি একটা উদাহরণ দেখাই ভাইয়া, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড চিন্তা করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি হয় আসলে? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কিন্তু 6টা ইলেকট্রন, 1 2 3 4। এটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও সমযোজী যৌগের মতো আচরণ করে। বুঝাইতে পারছি? এই যে দেখো, বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন দেখো এ কি করবে? 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে। কার কাছ থেকে? অ্যামোনিয়া থেকে। বুঝাইতে পারছি? এইটাই স্ট্রাকচার দেখবা গিয়ে বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে। এইভাবে দেওয়া থাকলে এটাই হচ্ছে তোমার স্ট্রাকচার। এভাবে করলেই এনাফ যে দান করতেছে এ দাতা, যার কারণে এটা হচ্ছে লুইস যে দান করে, এ হচ্ছে লুইস ক্ষার। আর এ কি? এ হচ্ছে লুইস অ্যাসিড। বুঝাইতে পারছি? বইয়ের মধ্যে দেখবা জাস্ট এভাবে দিয়ে পরের লাইনে কি দিছে? মুক্তজোড় ইলেকট্রনটা তুলে দিয়ে জাস্ট মাঝখানে একটা টান দিয়ে দিছে। এই তো, হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবা না। হয়তো বা লাস্টের দিকে একটু তাড়াতাড়ি রাশলি পড়িয়েছি, সময়টা কম ছিল যার কারণে পড়িয়ে দিয়েছি। হোপফুলি প্রত্যেকেই ভালো করে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।